হ্যাঁ তিহু, বলো। কোথায় আপনি? আমি মিরপুর একের দিকে আছি। দুঃখিত তিহু, দুপুরে ফিরতে পারছি না। আপনার সাথে আর কে আছে? আমার কিছু ফ্রেন্ডস। আচ্ছা। তিহু খট করে কল কেটে দিল। তার মানে প্রিমা যা বলেছে সব সত্যি। প্রণয় সত্যিই তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। সেখানে রূপবতী দুজন কাল সাপও রয়েছে। শাকিল ভাই, শুনলাম আপনাদের বাথরুমের কল ভেঙে গেছে। সাকিব লুঙ্গি পরা অবস্থায় বাথরুমে দাঁড়িয়ে ব্রাশ করছিল। আজ অফিস থেকে ছুটি নিয়েছিল। মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাবে। ডাক্তার চেম্বারে বসেন দুপুর ৩টার পর থেকে। এখন ঘড়িতে ১:৩০। গোসল করতে এসে পানির কল ঘোরাতেই তা খুলে হাতে চলে এসছে। ভয়ঙ্কর এক পানির ঝাপটা খেয়ে পানির মেন লাইন বন্ধ করে দিয়েছে। মাকে পাঠিয়েছিল বাড়িওয়ালাকে কথা জানাতে। পানির কল লাগানোর মতো বেসিক কাজটা সাকিব জানে না। উদম শরীর নিয়ে সে বাথরুমে দাঁড়িয়েছিল, কিন্তু মিস্ত্রির পরিবর্তে বাড়িওয়ালার মেয়েকে সে আশা করেনি। তাছাড়া এই মেয়েটাকে দেখলেই ভয়ে তার বুক ধুকপুক করে। কেমন একটা রহস্যের ভাব আছে এর মাঝে। শরীর কিছু জড়ান শাকিল ভাই, এমন উদম শরীরে দাঁড়িয়ে থাকাটা লজ্জার। প্রিমাকে দেখে মনে হলো না সে লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে কেউ সরাসরি চোখে তাকাতে পারে না, কিন্তু প্রিমা তাকিয়ে আছে। সাকিব লজ্জা পেল। সে চোখ ঘুরিয়ে শরীরে গামছা পেঁচালো, থতমত মুখে বলল, কল আমি লাগাতে পারবো, আপনি যেতে পারেন। বন্ধু মহলের একমাত্র গম্ভীর শান্ত স্বভাবের ব্যক্তিত্ব প্রণব। গ্রুপের বাকি সবাই যখন সিগারেটের ধোঁয়া উড়িয়ে গিটারের তারে সুর তুলতে ব্যস্ত থাকত, সে তখন এক কোণে বসে বইয়ের পাতা উল্টাতো। সে যেন অন্য সবার থেকে কয়েক শতাব্দী পেছনে বাস করত। খানিক বাদে বাদে ভারী গলায় বলতো, অকারণে শব্দ দূষণ কেন করছিস? এখানে কি কনসার্ট হচ্ছে? গ্রুপের সব থেকে উদাস ছেলে নাদিম তখন হাই তুলে বলতো, জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগযোগ্য। চাইলে দুজনকে নিয়ে গিটারের সুর তুলেও কনসার্টের ফিল নেওয়া যায়, কিন্তু তার জন্য হৃদয় লাগে, অনুভূতি লাগে। বইয়ের পৃষ্ঠা লেগে থাকা জ্ঞান দিয়ে কেউ তা উপভোগ করতে পারে না। সেসব সময় এখন অতীতের স্বর্ণ পাতায় রয়ে গেছে। জীবন আটকে পড়েছে দায়িত্ব আর অর্থ উপার্জনের খাদে। সেই উদাসীন ছেলেটাও আজ টাইম টু টাইম অফিস করে। একটা সফটওয়্যার কোম্পানি চালায় সে। উদাস চোখে আকাশে চেয়ে থেকে হাই তোলার সময় হয় না এখন আর। সারাদিনের ক্লান্তি শেষে এখন বুক চিরে বেরিয়ে আসে ক্লান্তির নিঃশ্বাস। মেহুল চায়ের কাপে চুমুক দিয়ে বড় করে শ্বাস ফেলে, চোখ বন্ধ করে বলে, কত বছরের স্বাদ পাই না। পরক্ষণে দোকানিকে ডেকে বলে, চাচি, আপনার হাতে জাদু আছে বুঝলেন। অন্য কোথাও চা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। আর এক কাপ বানান তো। প্রণব তখনও তার কাপে চুমুক দেয়নি। তিহু কল করায় সে যতটুকু অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে কল কেটে দেওয়ায়। এ মেয়ে কখন কি মর্জি হয় কে জানে। কে ছিল ভাবি? মৃদুলের কথায় প্রণব ছোট্ট করে জবাব দেয়। হুম। নাদিম এবার উৎসাহ নিয়ে বলে ওঠে, বিয়ে তো করলি বেশ নাটক করে। তোর বউ এখনো আছে? আমি তো ভাবলাম ডিভোর্সের জন্য উকিলের খোঁজ নিতে এলি কিনা। নাদিমের তারা কথা প্রণব পুরোপুরিভাবে এড়িয়ে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখল সময় 2টো পেরিয়েছে। আকাশে রোদ নেই। পেঁজা তুলোর মতো ধূসর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রণব চায়ের কাপে চুমুক বসায়, সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলে। চিনির পরিমাণ অতিরিক্ত, তার উপর চা ঠান্ডা হয়ে যাওয়ায় মিষ্টির পরিমাণটা তার জিভে অসহনীয় ঠেকছে। প্রণব চায়ের কাপ নামিয়ে রাখে। তা দেখে মিহুল বলে, ঠিক কি হয়েছিল বলতো? ওদের কথা বাদ দে, তুই আমাকে বল। বিবাহ জীবন নিয়ে দুঃখে থাকলে আমার থেকে ভালো সলিউশন আর কোথাও মিলবে না বন্ধু। 3 বছরের অভিজ্ঞতা, কোনো ফি ছাড়াই সলিউশন দিয়ে দেব। প্রণব চোখ কোনা করে তাকায়। নাদিম চাপা হাসছে। মৃদুলের মুখভাব বোঝা যাচ্ছে না। সে আপাতত অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। প্রণব ফুস করে শ্বাস ফেলে, অসহায়ভাবে বলে, এক্স্যাক্ট কোন কারণগুলোতে মেয়েরা আপসেট হয়? মিহুলের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে যায়। তার চোখ জুড়ে এড়িয়ে পড়ে অসহায়ত্বের ছাপ। কণ্ঠস্বরে অসহায় ভাব নামিয়ে জবাব দেয়, কেন, এক্সট্রা কারণ নাই মামা? তুই যদি বলিস সুন্দর লাগছে, এই কথাটাও তাদের আপসেট করতে পারে। আবার যদি বলিস সুন্দর লাগছে না, সেটাও আপসেট করতে পারে। সর্বশেষ যদি কিছু না বলিস, সেটাও তাদের আপসেট করতে পারে। প্রণব চোখ ছোট হয়ে এসেছে। কপালের চামড়ায় ভাঁজ ফেলে সে বিড়বিড় করে বলে ওঠে, হরে বল।
ঝুপঝুপ করে বৃষ্টি নেমেছে। তিহু রুমে জানালা মেলে দিয়ে শটান দাঁড়িয়ে আছে। জানালার বাইরে যে গাছটা রয়েছে তার ডালপালা বৃষ্টির ছন্দে দুলছে। তাদের বেশ খুশি লাগলেও খুশি মনে হলো না ডালে বসে থাকা কাকটাকে। বৃষ্টির পানিতে তার গোছানো পালক অগোছালো হয়ে পড়েছে। করুণ চোখে একমনে চেয়ে আছে আকাশ থেকে ঝরতে থাকা বৃষ্টির কণার দিকে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখছে, নিশ্চয়ই তার সঙ্গী সাথীদের খুঁজছে। তিহুর নিজেকে এই একাকী কাকটার মতোই মনে হলো। বাইরে চেয়ে থাকতে থাকতেই তিহু দেখল তার রুমের মেঝেতে পানি গড়াচ্ছে। তিহু দ্রুত হাতে জানালা বন্ধ করে হেঁটে এসে বিছানায় বসে। তার ভীষণ মন খারাপ করছে। বাবার বাড়িতে থাকলে তিহুর এই মন খারাপই খুব সহজেই ভালো হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে না। খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে খুব। বৃষ্টির সময় মন খারাপ হলে খিচুড়ি খেতে হয়, এটা ওষুধের মতো কাজ করে। তিহু রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দেয়। সকিনা পাটায় ভর্তা বাড়ছে। তিহু মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, রিমি আপু কোথায়? মেজো ভাবি আর ছোট ভাবি গেছে অ্যাকুরিয়াম পরিষ্কার করতে। একটা মাছ মরছে, ছোট ভাবি কষ্ট পাইছে খুব, শখের জিনিস। তিহুর মুখটাও দুঃখী দুঃখী হয়ে যায়। দুঃখের কথা শুনলে তার কেমন দুঃখ দুঃখ পায়। এটা অনেকটা সংক্রমণের মতো। কারো হাসি দেখলে হাসি পায়, দুঃখ দেখলে দুঃখ পায়, কান্না দেখলে কান্না পায়। কিন্তু এই দুঃখ তিহুর মন খারাপের থেকে বড় না। তিহু তার খিচুড়ি খাওয়ার শখের কথা সকিনাকে বলতে এসে জানিয়েছে, খালাম্মাই বলছে কচুর ফুল ভর্তা করতে, রুই মাছের ঝোল আর আলু দিয়ে মুরগি কষা করতে। তিহু মুখ ছোট করে বলে, ভাত কি হয়ে গেছে? না, মুরগি কষা আর ভর্তা করা শেষ। এখন কুকারে চাউল বসাইয়া দিয়া মাছ ধুইয়া দিয়া জামুগা আমি। মাছ কেডা রানবে তা দেখনের কাজ নাই আমার। তিহুর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বেশ ফুরফুরে মেজাজেই বলে, তোমার আর কিছুই করতে হবে না, তুমি বরং হাত মুখ ধুয়ে কিছুক্ষণ রেস্ট নাও, বাকিটা আমি দেখছি। সকিনা খুশি হলেও মুখে প্রকাশ করলো না, আর চোখ করে বলল, বুঝছেন কিন্তু নতুন ভাবি, পরে আমারে দোষাইতে পারবেন না কিন্তু। এত প্রেশার যে কেন নাও তুমি? আজ এখানেই খেয়ে যাও। না, আমার দাওয়াত আছে আরেক যে বাড়ি কাজ করি সেইখানে গোশত ভাতের। আমি তাইলে গেলাম নতুন ভাবি। তিহু খিচুড়ির জন্য ডাল নামিয়েও থেমে যায়। কিছু একটা ভেবে এক ছুটে ড্রয়িং রুমে যায়। প্রিয়ম আর পাভেল ড্রয়িংয়ে বসে তাস খেলছে। প্রান্তিক সোফায় লম্বা হয়ে শুয়ে আছে। তিহু বাকিদের কাউকে না দেখে পাভেলকে বলল, এই যে দেব নাম্বার 2, বউকে আনতে যাবেন না? আজই যাব বিকেলে। এতদিন বাদে এলাম, বউয়ের মুখ না দেখলে ভালো লাগে? তিহু মৃদু হাসে, বলে, তা ঠিক, তার পূর্বে দুপুরে যদি খিচুড়ি রান্না করা হয় কেমন হবে? প্রিয়ম কিছু বলার পূর্বে প্রান্তিক বলে ওঠে, খুবই ভালো হয় যদি সেটা রেমি রান্না না করে। প্রান্তিকের কথায় পাভেল হেসে ফেলেছে। তিহু বুঝতে না পেরে ভ্রু বাঁকা করে দাঁড়িয়ে আছে। তা দেখে পাভেল বলে, মেজবাবির খিচুড়ি রান্নার হাত ভয়ঙ্কর। একবার খেলে দ্বিতীয়বার খাবার শখ ঘুচে যাবে টাইপের। কোনো ব্যাপার না, আমি চমৎকার খিচুড়ি রাঁধতে পারি। তিহুর কাজ শেষ। 3 দেবরের সম্মতি পেয়ে গেছে। আর কি চাই? বর্ষা হেপ চুলো যাক, সে ফিরলে প্রলয় ঘটবে। রক্তের বন্যা বইয়ে শ্বাস নিবে তিহু। সে মোটেও দুর্বল নারী না যে বরের ধোকাবাজিতে কেঁদে কেটে বাবার বাড়ি যেয়ে উঠবে। প্রণ বাড়ি ফিরলেও বৃষ্টি মাথায় করে। শরীর থেকে তার টুপটুপ করে পানি পড়ছে। বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। দিনের এই দুপুরের সময়টাকেও মনে হচ্ছে ভর সন্ধ্যা। খানিকের মাঝে রাত নামলো বলে বাড়ির সকলে তখন ডাইনিংয়ে খেতে বসেছে। তিহু তার শাশুড়িকেও সবার সাথে খাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি নাকচ করেছে সাথে সাথে। তিহু নিচু মুখ করে বেরিয়ে এসছে। বাইরে ঝুম বৃষ্টির সাথে সবার প্লেটে খিচুড়ি আর কষা মাংস পড়তেই সবার চোখ চকচক করছে যেন। কিন্তু তিহুর চোখ থমকে আছে দরজার কাছে। সে দেখতে পাচ্ছে তার খুব অপ্রিয় বরটা ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে। তিহুকে দেখতে সরল মুখে বলল, গামছার লুঙ্গি এনে দাও তিহু, চেঞ্জ না করে ঢুকতে পারছি না। প্রকৃতি তার রুক্ষ মেজাজ শান্ত করতেই বুঝি ধরনীর বুকে অশ্রু বিসর্জন দিতে মরিয়া হয়ে পড়েছে। বর্ষার ঝাপটায় সজনে গাছের সব থেকে দুর্বল চিকন ডালটা ভেঙে পড়েছে। গাছে বসে থাকা কালো কাকটা নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। আশেপাশে তাকিয়ে নিজের বর্তমান স্থানের থেকে বিপদমুক্ত স্থানের খোঁজে উকি ঝুঁকি দিচ্ছে। খানিক বাদে বাদেই বজ্রপাত হচ্ছে। সেই শব্দে কেঁপে কেঁপে উঠছে পুরাতন দালানটা।
তবে সেদিকে আপাতত তিহুর মন নেই। সে প্রকৃতির থেকেও ভারী মুখ করে দাঁড়িয়ে আছে। তার সেই ভারী মুখখানা নীরবে পর্যবেক্ষণ করে প্রণব। শুধায়, ক্ষুধা পেয়েছে দেখো, খাবারটা রুমে নিয়ে আসো, বেশি করে আনবে। তিহু জবাব না দিয়ে বেরিয়ে গেল খাবার আনতে। প্রণব সেদিকে তাকিয়ে হতাশ হয়। এক হাতে গামছায় চুল মুছে অন্য হাতে নাদিমকে কল করে। স্বভাবসুলভভাবে শান্তভাবে বলে, আমি কোনো প্রবলেম ছাড়াই পৌঁছে গেছি, বাকিদের টেনশন করতে মানা করো। নাদিম খুশি খুশি গলায় বলে উঠল, এমন ঝড় বৃষ্টির মাথায় করে বাড়ি ফেরার কারণটা কি তোর বউ? ভীষণ সুন্দরী বুঝি? বন্ধু, দেখি একদিনেই কুপকাত। প্রণয় এ পর্যায়েও নাদিমের কথাকে নিতান্তই অপ্রয়োজনীয় বলে মনে করল। কাজেই উত্তরবিহীন কল কেটে দিল। কাটার পূর্বে শুনতে পেল নাদিম ভারী গলায় বলছে, উত্তর না দিয়া কল কাটবি না। প্রণব বিছানায় আটশোয়া হয়ে বসল। বৃষ্টির ভেজাটা তার জন্য অনুচিত। এই সময় বাড়িতে ফেরাটাও নিতান্তই ছেলে মানুষই। তবুও সে সেই অনুচিত ছেলে মানুষই কাজটাই করে ফেলেছে। কেন করেছে তার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। তার মন বাড়িতে ফিরতে চেয়েছে, তাই সে ফিরেছে। মনের চাওয়ার ওপর যুক্তিবিদ্যা দুধ ভাতের মতো। তিহু ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো। হাতে তার ট্রে, খাবার এনে প্রণর সামনে বিছানায় নামিয়ে রাখলো। কোনো কথা না বলে ছোট পায়ে গিয়ে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। জানালার সাদা কাচে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গড়াচ্ছে। তিহুর মন চাইছে ছাদে গিয়ে একটু ভিজতে। তিহু তার ইচ্ছাকে প্রাধান্য দিল। জানলা থেকে সরে তোয়ালে হাতে রুম থেকে বের হতে নিলেই প্রণর কথায় দাঁড়িয়ে যায়। ভুলে এখন ছাদে যাবে না দেখো, ওয়েদার খারাপ, ভিজলে ঠান্ডা জ্বর লেগে যাবে। তিহু দস্যু চোখে তাকালো প্রণর পানে, যেন চোখ দিয়ে আজ প্রণর হৃৎপিণ্ডের রক্ত শুষে নেবে। প্রণর তিহুর দৃষ্টিকে খুশি মনে অবজ্ঞা করল। খিচুড়ির প্লেট হাতে নিয়ে শুধালো, রান্না কি তুমি করেছ? স্মেল সুন্দর। গরুর মাংস হলে আরো ভালো হতো, কাল বাজার থেকে আনবনি। সুযোগ বুঝে আবার একদিন খিচুড়ি রান্না করিও। তিহু প্রণর কথাকে পুরোপুরি উপেক্ষা করলো। এভাবে তার মান ভাঙানো যাবে না। তিহুর অভিমান যেন তেন নয়, পাহাড় পর্বতের চূড়ায় ঝুলে থাকার মতো অভিমান তার। কাজেই গাল ফুলিয়ে এসে চেয়ারে বসল সে। যথাসম্ভব প্রণর থেকে দূরত্ব রেখে চলতে হবে, তবেই না হবে অভিমান। প্রণর তিহুর পদক্ষেপ দেখল, ঠোঁট বাঁকিয়ে হাসলো খানিক, বলে উঠল, ওখানে কেন গেলে? বেড়ে আসো, খাইয়ে দিই তোমায়। প্রণর কথায় কাজ হলো। তিহু বড় বড় চোখ করে চেয়ে আছে। মান অভিমানের কথা ভুলে বিস্ময় নিয়ে সে প্রণকে দেখছে। সে কি সত্যিই তিহুকে খাইয়ে দিতে চায়? কলসে বন্দি করা হৃদয়টা মুহূর্তেই স্বল্প ভালোবাসার ছোঁয়ায় নাজুক হয়ে যায়। ঝরঝর করে ভেঙে যায় অভিমানের দেওয়াল। তিহুর আহ্লাদে গদগদ মুখখানা দেখে প্রণব মুচকি হাসে। মেয়েটার স্বভাব বাচ্চা সুলভ, ভালোবাসা পেলেই মোমের মতো নরম হয়ে যায়। তিহু বিছানায় গোল হয়ে বসল। বাধ্য মেয়ের মতো প্রণব তুলে দেওয়া লোকমা গালে নিল। প্রণব তিহুর উজ্জ্বল এই মুখশ্রী দেখে শান্তি পায়। মেয়েটার মাঝে এতক্ষণের মলিনতা দূর হয়েছে। এই প্রশান্তিকে চিরতরে গ্রহণ করতেই হয়তো সে সাময়িকের জন্য তিহুর মলিনতাকে জাগ্রত করল পুনরায়। কোনো বিষয় তোমাকে বিরক্ত করছে তিহু? আমায় না বলে জানবো কিভাবে বলো? তিহুর হুঁশ ফিরে। সে কিভাবে ভুলে গেল সে কথা? পুনরায় আধার নামে তার বদন জুড়ে। আমাদের সম্পর্কটা শিকল দিয়ে জোড়া তিহু, কিন্তু লোহায় মরিচা পড়ে, ক্ষয় হয়, একসময় সহজেই তা ভেঙে যায়। তাই সম্পর্কের এই শিকলকে মজবুত করতে চাইলে নিজেদের মাঝে বোঝাবুঝির ব্যাপারটা মজবুত করতে হবে। প্রণব থামে। তিহু কথা বলছে না, নীরবে খেয়ে চলেছে। প্রণব পুনরায় লোকমা তুলে দেয় তিহুর গালে, শুধায়, ভালোবাসা বুঝি না আমি তিহু, তবে তোমায় ভালো রাখতে আমি পৃথিবীর শেষ মাথায় যেতে হলেও যাব। আমার কথা কি সিনেমার ক্লাসি ডায়লগ হিসেবে নেবে না ভুলেও। প্রত্যেক কথার পেছনে যুক্তি আছে। আমি বোঝাতে চাচ্ছি, তোমায় ভালো রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করব, যেখানে তুমি সবসময় উজ্জ্বল তারার মতো ঝলমল করতে পারবে। কিন্তু তার জন্য তোমায় আমাকে আপন ভাবতে হবে তিহু। ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক আগানো যায় না। তিহুর মলিন হৃদয়টা অকারণেই হেসে উঠল যেন। তীব্র উচ্ছ্বাসে দিকবেদিক হলো। প্রণর কথার গভীরতা তিহুকে ছুঁতে পেরেছে। লুকিয়ে রাখা হৃদয়কে ভালো লাগার প্রলয়ে জড়াতে পেরেছে। তিহু গালির খাবার নিয়েই তার অভিযোগ রাখে প্রণর সম্মুখে। যত অভিমান, অভিযোগ বোঝাবুঝির মাধ্যমেই ঠিক করা যাক। আপনার বান্ধবীদের কথা জানতে চাই। ঘরে সুন্দরী বউ রেখে বাইরে পেতনি সুলভ মেয়েদের সাথে এত মেলামেশা কিসের? প্রণব তিহুর কথায় মুখভাব গম্ভীর করে নেয়।
শান্ত চোখ জোড়ায় শীতল চাহনি নিক্ষেপ করে শীতল গলায় শুধায়। এটাই কি মুখ ভারের কারণ? তিহু সরল জবাব দেয়। হুম, তবে এই উত্তর দেওয়ার আগে এটা বলুন তো, আপনারা এই ধরনের কাজের জন্য আসামিদের কি শাস্তি দেন? তুমি হিসেবে ভুল করেছো দেহু। আমার ডিপার্টমেন্ট এসব স্টুপিড বিষয় নিয়ে কাজ করে না। আমাদের সিক্রেট ইন্টেলিজেন্স ইউনিট উপর লেভেলের আসামি, মন্ত্র লেভেলের লোকদের হান্ট করে। এসব স্টুপিড কাজে সময় ব্যয় করার সুযোগ নেই আমাদের। তিহু ছোট্ট চোখ করে বলে। এটা স্টুপিড বিষয় কিভাবে হতে পারে? একজন স্বামী তার বউকে ঠকাচ্ছে, এটার মতো জঘন্য অপরাধকে স্টুপিড কিভাবে বলতে পারেন? তোমার স্বামী কি তোমায় ঠকিয়েছে দেহু? প্রণর কণ্ঠ আগের তুলনায় দ্বিগুণ শান্ত মনে হলো। কণ্ঠস্বরে শীতলতা তিহুর গলার স্বর রোধ করলো। কি ভয়ঙ্কর শীতল সে স্বর! তিহুর অনুভব হলো স্বপ্নে দেখা সেই অজগরটা আজ তার গলা পেঁচিয়ে রেখেছে। শরীরের লোমকূপগুলো শটান দাঁড়িয়ে পড়েছে। তিহু প্রণর চোখে চোখ রাখতে পারল না, সাহসও হলো না যেন। কি তীক্ষ্ণ সেই দৃষ্টি! কিছুক্ষণের আগের কোমল মানুষটা হঠাৎ যেন ভয়ঙ্কর এক জীবে পরিণত হয়েছে। তিহু ধীর গলায় বলে। তেমনটা বলিনি, আমি আপনাকে অবিশ্বাস করিনি প্রণব। প্রণব জবাব দিল না। হাতের প্লেট ট্রেতে নামিয়ে রেখে বিছানা থেকে নেমে গেল। ওয়াশরুমে ঢুকে কিছুটা শব্দ করে দরজা বন্ধ করলো। তিহু তখনও বিছানায় বসে, তার চোখ দুটো ছলছল করছে। প্রণব খায়নি, তার খাবারটুকু প্লেটে রয়ে গেছে। তিহু ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাবার চেষ্টা করে। সে সত্যি প্রণকে অবিশ্বাস করেনি, সে তো কেবল স্বল্প অভিমান করেছিল। পরিণতি এমন হবে জানলে কখনো সে অভিমানকে তার কাছে ঘেঁষতেই দিত না। তিহু চোখ থেকে বর্ষার ন্যায় জল গড়ায়। রোধ করে রাখার শব্দরা গণ্ডি পেরিয়ে মাঝে মাঝে বেরিয়ে আসে হু হু শব্দ করে। প্রণব তখনও ওয়াশরুম থেকে বেরিয়েছে। তিহুর করুণ পরিণতি দেখে কঠিন চোখজোড়া কিছুটা শান্ত হয়। পুরুষালী কঠিন চোয়ালের পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যায় না। তবে তিহুর কান্না ভেজা সুশ্রী মুখ আর থেকে থেকে কেঁপে ওঠা দেহখানা দেখে তার হৃদয় নরম হয়। কঠিনভাবে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তকে পুরোপুরিভাবে বাতিল না করে কিছুটা সহজ আচরণের সিদ্ধান্ত নেয়। শরীরের পোশাক পরিবর্তন করে রুম থেকে বের হওয়ার পূর্বে জানায়। আমার বন্ধু মহলে কোনো মেয়ে নেই, কখনো ছিল না। নিজ স্ত্রী রেখে অন্য কারো দিকে নজর দেওয়ার পূর্বে যেন আল্লাহ সে অপবিত্র চোখ জোড়ো নিয়ে নেন। অন্যথা আমি নিজ হাতে সে চোখ ধ্বংস করব। আমি আমার দেহের কোনো অংশের বেমানে সহ্য করব না। প্রণব বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। অশ্রুসিক্ত নয়নে তিহু তার যাওয়ার পানি চেয়ে শব্দ করে কেঁদে ফেলে। আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে। আমার শাস্তি দেন প্রণব, কিন্তু মুখ ঘুরিয়ে নেবেন না প্লিজ। প্রেমার ওপর কঠিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 1 মাস প্রেমার বাড়ির বাহিরে যাওয়া মানা। তার হাত খরচের টাকাও বন্ধ ঘোষণা করা হয়েছে। কেবল এতটুকুই নয়, তার সকল কার্ড লক করে দেওয়া হয়েছে। রুম থেকে তার মোবাইল, ল্যাপটপ সরানো হয়েছে। এই ভয়ঙ্কর শাস্তির বিরোধিতা করতে পারল না প্রেমা। পুরোটা সময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয়ম বোনের হয়ে কিছু বলতে নিলে প্রান্তিক চোখের ইশারায় বাধা দেয়। এখানে জবাব দিলে হয়তো শাস্তি হিসেবে এবারের ছুটিটা তাকে বউবিহীন কাটাতে হবে। কাজেই সে নীরবতা পালন করলো। পাভেল কখনোই প্রণর ওপর কথা বলার সাহস রাখে না। আজও কিছু করতে পারল না, তাই কেবল ব্যথিত চোখে তাকিয়ে রইল। প্রান্তির চোখ ভরা জল। প্রিমাকে কাঁদতে দেখলে সে কিছুতেই না কেঁদে পারে না। এটা আবেগ নাকি টুইন সিস্টেম তা সে জানে না। সে কেবল জানে এখন তাকে কাঁদতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রিমার মন খারাপ থাকবে ততক্ষণ পর্যন্ত কাঁদতে হবে। দীর্ঘ এক বর্ষণ শেষে প্রকৃতি তার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করেছে। এক ঝাঁক সাদা বক আকাশে পাল তুলে প্রকৃতির শান্ত হৃদয়কে শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে শীতল বাতাসে দুলে উঠছে গাছপালা। তিহুরুমের জানালাটা হাঁ করে খুলে রাখা। সেই খোলা জানালা থেকেই ফুরফুর করে শীতল বাতাস রুমে ঢুকছে। শরীরে কাটা দিচ্ছে বাতাসের স্পর্শ। তিহু তখনও হাঁটুতে মাথা ঠেকিয়ে বিছানায় নিশ্চুপ হয়ে বসে আছে। প্রকৃতির ঘটানো প্রলয়ের থেকে তার মনের প্রলয় ধ্বংস হানছে বেশি। প্রণব পরিবেশ শান্ত হওয়া মাত্রই বেরিয়েছে। কোথায় যাচ্ছে সে বিষয়ে কাউকে কিচ্ছুটি জানায়নি। তিহুর ধারণা প্রণব আজ আর বাড়িতে ফিরবে না। এমনটা মনে হওয়ার কারণ খুব স্বাভাবিক। প্রণব বেরিয়ে যাওয়ার সময় মুখ ভাব গম্ভীর করে রেখেছিল। তিহুর দিকে একবারও না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেছে। বিষয়টায় তিহু জখম হয়েছে ঠিকই, কিন্তু অপমান বোধ করেছে বেশি। তিহুর মাথায় অন্য আরো একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। মন বলছে প্রণব ফিরে এসে কঠিন স্বরে হয়তো তাকে বলবে, দেহু, তুমি বাবার বাড়িতে চলে যাও। এমন ভুল বোঝাবুঝির সম্পর্ক আমি বেশি দূর আগাতে চাচ্ছি না।
তিহুর সিদ্ধান্ত নিয়েছে তেমন কিছু ঘটলে সে কোনো জবাব দিবে না, কিছুটি শুনতে পায়নি এমন ভাব করে কাটিয়ে দিবে। তিহুর সাথে কি লোকটা কম অন্যায় করেছে? সেসবের যখন শাস্তি হয়নি, তাহলে তিহুর একটা অন্যায়ের জন্য এত শাস্তি কেন মাথা পেতে নিবে সে? ক্লান্ত পরিবেশ ঝিমিয়ে পড়েছে রাতের আধারে। ঝিম ধরা সেই পরিবেশকে আলোকিত করতে মাঝ আকাশে ঝকঝকে একটা চাঁদ উঠেছে। বাড়ির সামনে লাইটটা জ্বলছে নিভছে। প্রণব বাড়ি ফিরেছে। তাকে দেখেই তিহু উদার স্বরে গুনগুন করছে, এই যে একজন মানুষ এসেছে তার ঘরে, তাতে তার বিন্দু আগ্রহ নেই যেন। প্রণবকেও আগ্রহী দেখালো না। সে পোশাক পরিবর্তন করে ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছে। তিহু আর চোখে তাকায়, গানের সুর তুলে বলে, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা। গান গাইতে চাইলে পুরোপুরি গাও, আমি খোঁচাতে হবে না, আমি তোমার গ্রহেই আছি। তিহু সাহস পায়। জানালা থেকে সরে এসে প্রণর মুখোমুখি বসে। 2 মিনিট সময় নেয় কথা গোছাতে, কিন্তু বলার সময় ঠিক এলোমেলো ভাবেই বলে। আপনি প্রিমাকে শাস্তি দিয়েছেন কেন? প্রণব সাবলীল ভাবে জানালো, অপরাধ করলে শাস্তি দিতে হয়, যাতে করে দ্বিতীয়বার সে অপরাধ করার সাহস না হয়। তাহলে তো আপনিও শাস্তির যোগ্য, নয় কি? আমার অপরাধ? নিঃসন্দেহে আমি বাবা বাড়ি থেকে নাচতে নাচতে আপনার বাড়িতে আসিনি। হঠাৎ করে পাওয়া একটা নতুন পরিবারে চট করে মানিয়ে নিতে পারিনি। এই পরিবারে আমার আসার কারণটা আপনি। সেখানে আপনি কি করলেন? আমায় পুরোপুরি একা ছেড়ে দিলেন। আমার হাতটা আঁকড়ে ধরার বদলে মাঝ রাস্তায় ছেড়ে দিলেন আমায়। এমন একটা পরিবেশে একটা মেয়েকে মানিয়ে নিতে কতটা কষ্ট হয় জানা আছে আপনার? কথা বলতে বলতে তিহুর গলা ধরে আসে। এক নাগাড়ে কথা বলার দরুন হাঁপিয়ে উঠেছে সে। কিন্তু সে গন্ডগোল করে ফেলেছে। প্রণকে এসব বলতে চায়নি সে তো চেয়েছিল প্রণকে সুন্দর করে বোঝাতে, কিন্তু কি করে ফেলল? তিহু প্রণর দিকে করুণ চোখে তাকায়। প্রণব অবাক চোখে তাকিয়ে। সে সত্যি এ বিষয়ে ভাবেনি। তিহুর চঞ্চলতা তাকে বুঝতে দেয়নি ভেতর থেকে সে কতটা অসহায়। নতুন পরিবার, পরিবেশ সবকিছুর সাথে মানিয়ে নিতে তিহুর কষ্ট হচ্ছে, এটা একবারও তার মাথায় আসেনি। প্রণব কোল থেকে ল্যাপটপ নামিয়ে রাখে। তিহুর চোখে চোখ রেখে বলে, কি শাস্তি দিতে চাও? সবকিছু কবুল। দুপুরের ভয়ঙ্কর রূপে দেখা প্রণব এখন কোমল হয়েছে। এটা বুঝতে পেরে তিহু স্বস্তি পায়। মিষ্টি স্বরে বলে, অপরাধ বুঝতে পেরেছেন তাই শাস্তি মাফ। তাই অনুরোধ রইল প্রিমাকেও মাফ করার জন্য। আর নয়তো আমি হয়তো কখনো ওর চোখে তাকিয়ে আগের মতো হেসে কথা বলতে পারবো না। আমাদের সম্পর্কের মাঝে অদৃশ্য একটা দেয়াল তৈরি হবে। এখানে ভুলটা আমাদের উভয়ের ছিল। আশা করছি বুঝেছেন আপনি আমি কি বোঝাতে চাইছি। কথা শেষ করে তিহু হেলে দুলে রুম থেকে বেরিয়ে গেল। তার কাজ শেষ। এখন শান্তিতে 1 কাপ চা খাওয়া যাবে। শাশুড়ি মাটা সারাক্ষণ একা একা বসে থাকে। এখন শাশুড়ির সাথে ভাব করার সময়। শাশুড়ির ছেলে অর্ধেক তার হাতে এসে গেছে, বাকিটুকুর জন্য শাশুড়ির সাহায্য দরকার। আজকাল হুটহাট করে বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় শহর রাস্তাঘাট। খানিক বাদেই মেঘের আড়াল থেকে উকি দেয় ঝকঝকে এক নীল আকাশ। বৃষ্টির শেষে সবুজ গাছপালাগুলো আরো রঙিন হয়ে ওঠে। রাস্তার ধারের গাছপালাগুলো তাদের নিজস্ব রং খুঁজে পায়। শহরের রাস্তাগুলো নিজেদের নতুন রূপে আবিষ্কার করে। এই দুর্দান্ত দিনগুলোতেও কাজের ভার নিয়ে ছুটতে হয় চাকরিজীবীদের। তেমনি একঘেয়েমি জীবন শাকিলের। সপ্তাহের 5 দিন সকাল থেকে সন্ধ্যা তাকে 6তলা ভবনের 3য় তলায় বন্দী হয়ে থাকতে হয়। সেটা ঝড়, বৃষ্টি কিংবা তুফানের সময় হোক না কেন, রেহাই নেই কিছুতে। পিচঢালা রাস্তা ভেঙে যাওয়া অংশের ফাঁকে ফাঁকে জমেছে পানি। 2-1টা গাড়ি খুব দ্রুত আসা যাওয়া করায় মাঝে মাঝেই সেসব কাদা পানি আশেপাশে ছিটে উঠছে। শাকিল নাক কুচকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বর্ষা তার অপছন্দের একটা সিজন। এই যে চারিদিকে কাদা পানি ছড়াছড়ি, এর মাঝে আয়রন করা সাদা শার্ট পরে বের হওয়া মুশকিল। অফিসে সাদা শার্ট ব্যতীত অন্য রঙের শার্ট পরে যাওয়া তার পছন্দ না। সাদার ভেতর একটা ক্লাসি ভাব রয়েছে, যা অন্য রঙের মাঝে নেই। শাকিল তার আব্বাজানকে সবসময় সাদা পরতে দেখেছে। হাটবাজার থেকে শুরু করে বিয়ে বাড়ি সব জায়গায় সে সাদা রঙের শার্ট পরত। শাকিল তখন কৌতূহল হয়ে বলেছিল, আব্বাজান সবাই রঙিন শার্ট পরে, আপনি পরেন না কেন? তখন সে জবাবে বলেছিল, লাল হলো একটা রং, সে নিজে থেকেই লাল। একইভাবে নীল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি কিন্তু সাদা তৈরি হয় 3টা প্রাথমিক রঙের মিশ্রণে। তার মানে
এই সাদার মাঝে আরও 3টা রং রয়েছে যা কেউ দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পাই। ক্লাস 5-এ পড়া শাকিলের কাছে তার বাবার কথাগুলো বেশ কঠিন বলে মনে হয়েছিল, তবুও সে বিস্ময় নিয়ে বলেছিল, কিভাবে আব্বাজান? মনের চোখ দিয়ে। সাদা রং মনের খোরাক মেটায়। এর মাঝে কোমলতা আছে যা প্রশান্তি দেয়। এটা প্রশান্তির প্রতীক। শাকিল বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিল তার আব্বাজান এই রংটাকে স্নেহ করেন খুব। তখন থেকে তারও প্রিয় রং হয়ে উঠল সাদা। যদিও তার মায়ের জন্য সবসময় সাদা পরা সম্ভব হয় না, বাড়িতে সে কখনোই সাদা পরে না। তার মা পছন্দ করেন না। তার আব্বাজান সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেদিনও তার শরীরে সাদা রঙের একটা ফতুয়া ছিল, কিন্তু তারা যখন দুর্ঘটনায় খবর পেয়ে হসপিটালে পৌঁছালো তখন তার শরীরের ফতুয়াটার রং ছিল লাল। তখন থেকেই তার মা সাদা রংটাকে অপছন্দ করেন খুব। শাকিল প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে একইভাবে। একা রাস্তা পার হতে সাহস পায় না সে। আজ রাস্তা পার হওয়ার মতো কোনো সঙ্গী পাচ্ছে না সে। এত বছরেও সে তার ভীতি কাটিয়ে উঠতে পারেনি। সন্ধে ঘনিয়ে এসছে প্রায়। শাকিল ব্যস্ত চোখে আশেপাশে চাইছে। তখনই পেছন থেকে কেউ তাকে বলে, শাকিল ভাই না? কণ্ঠটা পরিচিত। শাকিল পিছু ফেরে। হালকা গোলাপি রঙের কামিজ পরিহিত গোলগাল মুখের একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোমর সমান চুলগুলোতে বেনি গাঁথা, হাতে বেরঙা ক্যানভাস। শাকিলের ঠোঁটে ছোট্ট হাসির রেখা ফুটে ওঠে। চোখে চশমা ঠেলে দিয়ে মুচকি হেসে বলে, কেমন আছেন প্রান্তি? অনেক দিন বাদে দেখা হলো। আপনি আমাবস্যার চাঁদ হয়ে গেছেন। ক্রান্তি হাসে, বলে, শিল্পীদের জীবনে সময়ের হিসেব ভিন্ন, জানেন না? কখন দিন শেষে রাত নেমে যায় সেটাও আজকাল টের পাই না। শাকিল প্রান্তির কথায় হাসে। তা দেখে প্রান্তি কপালে ভাঁজ ফেলে বলে, আপনি হাসতেও জানেন শাকিল ভাই? প্রিমা যে বলল আপনি অনেকটা ধূসর রঙের মতো, মলিন গোমরা ধরনের। ধূসর রং মলিন কেন? কারণ সে হাসতে পারে না, তার মাঝে কোমলতা নেই। সে কঠিনও না, অনেকটা আপনার মতো। শাকিল আবারও হাসে, বলে, আপনি আজ একা যে? আপনার বোন কোথায়? প্রিমা বড় ভাইয়ার উপর অভিমান করে নিজেকে ঘরবন্দি করেছে, তাই আমাকে একাই ভার্সিটিতে যেতে হয়েছে। আপনার বোন অভিমানও করতে পারে বুঝি? একথা জবাব দেয় না প্রান্তি। সে সোজা হেঁটে রাস্তা পার হয়। তার সাথে সাথে পা মিলিয়ে শাকিলও ওপারে যায়। প্রান্তি শাকিলের দিকে তাকিয়ে বলে, আপনি কিভাবে যাবেন? আমি রিক্সা নিব। আমিও রিক্সা নিব, আপনাকে তুলে দেই। প্রান্তি সম্মতিসূচক মাথা নাড়ায়। শাকিল মুচকি হাসে। রিক্সা ঠিক করে প্রান্তিকে তুলে দেয়। অপলক চোখে প্রান্তিকে যেতে দেখে সে। এই মেয়েটা ভীষণ মায়াবী। কোনো এক অজানা কারণে এই মেয়েটার আশেপাশে থাকতে তার ভালো লাগে। এরা দু বোন দেখতে একরকম হলেও দুজনের স্বভাবে তাদের অমিল অনেক। প্রিমা মেয়েটা বুদ্ধিমতী, কথা বলার ধরন ধারালো, প্রতিটা কথা অপর ব্যক্তিকে আকৃষ্ট করবে। অন্যদিকে এই মেয়েটা ভীষণ কোমল, নরম কণ্ঠে কথা বলবে। আর 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 জানা নেই ঠিক কি অমিল আছে তাদের। তবুও যেন কোথাও একটা ভালো লাগার সুর রয়েছে। বাগানের সব থেকে সুন্দর ফুলটা চুরি হয়েছে। এক ছোট্ট পবিত্র প্রাণ তিহুর চোখের সামনে থেকে ফুলটা ছিনিয়ে নিয়েছে। ছোট ছোট হাত দিয়ে ফুলটা নেড়ে চেড়ে দেখে চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে আদো গলায় প্রাণটা বলল, সুন্দর। তিহু তার থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, একদম আমার মতো, তাই না? বাচ্চাটা তিহুর কথা পছন্দ হলো না বোধ হয়। সে চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকালো। হাত বাড়িয়ে দিয়ে ছোট কণ্ঠে বলে উঠল, করলে বাচ্চাটার মা হেসে তিহুকে বলল, ও অপরিচিত মানুষ খুব একটা পছন্দ করে না। আপনাকে কখনো দেখিনি তো, তাই এমন করছে। তিহুও ফিচেল হাসলো। তার শখের ফুলটা বৃথা চেষ্টায় ব্যয় হলো। বাচ্চা কাচ্চা তার কাছে বিড়াল ছানার মতো লাগে, ভীষণ আদুরে। দেখলে মন চায় গাল দুটো আলতো করে টেনে দিতে, কিন্তু যখন বাচ্চারা পটি দেখার মতো করে তাকে এড়িয়ে যায় তখন মন চায় হুমকি ধামকি দিয়ে বসিয়ে রাখতে। এই যেমন এখন তার বলতে শখ জাগছে, কোলে আয়, নয়তো ঘর ভাড়া 2000 বাড়িয়ে দেব। বাড়িওয়ালার বড় বউ হওয়ার সুবাদে এতটুকু হুমকি তো দেওয়াই যায়। তিহু তার মনের কালো চিন্তাকে প্রশ্রয় দিল না, বরং হেসে বলল, বয়স কত ওর? 4 বছর বয়স হিসেবে ও কথা খুব কম বলে, ওর বাবাও এমন। তিহু তৎক্ষণাৎ তার নিজের ভবিষ্যৎ বাচ্চার কথা ভেবে চিন্তিত হলো।
বাপ ছেলে যদি একরকম হয়, তিহু হয়তো বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে উঠবে। প্রণয় তাদের কথার মাঝেই সিঁড়ি বেয়ে নেমে এলো। ক্যাজুয়াল পোশাকে তাকে সবসময়ের মতোই দুর্দান্ত লাগছে। তিহু বরাবরের মতো মুগ্ধ হয়, চাপা গলায় প্রণয়কে বলে, আমি আপনার জীবনে এলাম বলেই আপনার সৌন্দর্য প্রতিনিয়ত দুধাপ করে আগাচ্ছে। আপনি খুশি তো? তাই আমার কেন যেন মনে হচ্ছিল বিয়ের পর আমি বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছে। কথার পেছনের করা সূক্ষ্ম অপমান তিহু টের পেলেও কিছু বলল না। মানুষের সামনে জবাব দিয়ে সে তার দুর্বলতা অন্যকে দেখাতে চায় না। প্রণয় তিহুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে বারবার করে বলে গেছে, ক্লাস শেষ হলে আমায় কল করবে, আমি নিতে আসবো। আশেপাশে আছি আমি। পরপর দুটো ক্লাস করে ক্লান্ত পায়ে হেঁটে ক্যান্টিনে উকি দেয় তিহু। বন্ধু মহলের একটা প্রাণীকেও আজ ক্লাসে পায়নি সে। কোথায় এতদিন বাদে তিহু ক্লাসে আসায় ঢাক ঢোল পিটিয়ে তাকে সংবর্ধনা জানাবে, তা না করে সবগুলো কোন কোনাকুঞ্চিতে ঢুকে বসে আছে। ক্যান্টিনে মানুষের ভিড় অনেক। ত্রাণের জন্য যেমন লাইন পড়ে, ঠিক তেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য সকলে। ক্যান্টিনের সিঙ্গারাটা তিহুর ভীষণ পছন্দের, কিন্তু এত সব মানুষ ঠেলে 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে 10 টাকার সিঙ্গারা খাওয়ার রুচি হয় না তার। চিত্রার ধৈর্য ভীষণ। ক্লাস না করে ফুরফুরে মেজাজে সিঙ্গারা কেনার লাইনে দাঁড়িয়ে পড়ে। তিহু সব সময় চিত্রার কেনা সিঙ্গারায় ভাগ বসায়। একজনের খাবারের উপর সব থেকে বেশি হক থাকে তার বন্ধুদের। এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে চিত্রার সিঙ্গারায় কম বেশি সবাই তাদের ভাগ বসিয়ে নেয়। তবে আজ তাদের কেউই ক্যান্টিনে নেই। তিহু পুনরায় উল্টো পথে পা বাড়ায়। যেতে যেতে চিত্রার ফোনে কল দেয়, কিন্তু চিত্রা তার কল রিসিভ করে না। তিহুর অভিমান হয় ভীষণ। সবাই তাকে কিভাবে ভুলে গেল। তিহুর অতি পরিচিত বটতলাটাও আজ ফাঁকা পড়ে আছে। আশেপাশে পানি জমেছে, কাজে এখানে মানুষের আনাগোনা কম। তিহু পানি ডিঙিয়ে বটতলায় পা ঝুলিয়ে বসে, জুতো খুলে পাশে রাখে। ঘাসে নরম ডগা তার পায়ের তলায় আঁচড় কাটে, সাথে সাথে শরীর শিরশির করে ওঠে। অদ্ভুত ভালো লাগা ছেয়ে যায়। তিহু চোখ বন্ধ করে নরম ঘাসেদের দুষ্টুমি অনুভব করে। তিহুর মন বলে, বন্ধুহীন অলস সেই মুহূর্তটাও খারাপ না। এ মনু ভালো না রে, তোর পেরেতে ভালো না রে বন্ধু, মনো ভালো না রে, তোর পেরেতে ভালো না। এই গো মনো ভালো না রে, তোর পেরেতে ভালো না রে বন্ধু, মনো ভালো না রে, তোর পেরেতে ভালো না। তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা, এগো তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা। এগো মন ভালো না রে, তোর পেরতে ভালো না রে বন্ধু, মন ভালো না রে, তোর পেরতে ভালো না। হঠাৎ অনাকাঙ্ক্ষিত লিরিক্স শুনে তিহু চমকে চোখ খুলে। চোখ খুলতেই তিহু নাক কুচকায়। চিত্রা তার মুখের সামনে 10 পাটি দাঁত খুলে বসে আছে। পাশেই তুহিন গিটারে টুংটাং করে সুর তোলার চেষ্টা করছে, কিন্তু সাবেরের গানের সাথে তাল মেলাতে পারছে না। নীলা কিছুটা দূরে নাক কুচকে দাঁড়িয়ে আছে, বিরক্ত গলায় বলছে, এই পানি কাদার মতো কি করিস তোরা? ভালো জায়গা চোখে পড়ে না? ছি, আমি এর মধ্যে আসতে পারবো না। নীলার কথার উত্তরে সাবের বলে, বন্যেরা বনে সুন্দর, আর নীলাচল কাঁদাই কাঁদা একবার মুখে মেখেই দেখ না, তোর রূপের ঝলকে ক্যাম্পাস ঝকঝক করবে। তিহু সবার দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে বলে ওঠে, তোরা এইখানে কেন? একাকি ভীষণ সুন্দর প্রকৃতি ফিল করছিলাম, দিলি তো সব পণ্ড করে। কি চাই, ঝটপট বলে বিদায় হ। ওয়েট বেব, এত তাড়াহুড়ো কিসের? সুন্দর জামাই পেয়ে এইভাবে পাল্টি মারলে কেমনে চলবে? চিত্রার কথায় সুর মেলায় তুহিন। কিরে ঘোষেটি, তুই না বললি তোর জামাই বইটা এখন তোর তাজা হলিউড স্টার বের হলো কোথা থেকে? সাথে সাথে পাশ থেকে সাবের বলল, আমাদের অন্তত সত্যিটা বলতে পারতি, আমরা তো আর তোর জামাই নিয়ে ভাগতাম না। খোদাই তোর ভবিষ্যতের জন্য আহাজারি করলাম। তিহু চোখ দুটো ছোট ছোট করে বলে, কেন করেছিস? আমি করতে বলেছিলাম? তাছাড়া আমার হলিউড স্টার জামাইয়ের খোঁজ কিভাবে পেলি? সবার মুখে পৈশাচিক হাসি ফুটল। তুহিন মাথা ঝাঁকিয়ে বলে, শুধু খোঁজ না, আরো অনেক কিছু ঘটিয়ে ফেলেছি। রাহা আর তামিমকে আসতে দে, তাহলেই বুঝবি। তিহু এতক্ষণ খেয়াল না করলেও এখন দুজনের অনুপস্থিতি টের পেল। সন্দিহান গলায় বলল, কি পাকাচ্ছিস তোরা, সত্যি করে বলতো। ভুনা খিচুড়ি
তিহুর জামাই স্পেশাল ভুনা খিচুড়ি। তিহু বুঝলো এভাবে জবাব পাওয়া যাবে না, তাকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। রাহার দামি মেলো খানিক বাদে, তাদের 2 হাত ভরা মিষ্টির প্যাকেট। এত মিষ্টি দেখে তিহু পুনরায় কপাল কুঁচকায়। সে কিছু বলতে যাবে তার পূর্বেই চিত্রা একটা মিষ্টি বের করে তিহুর গালের সামনে ধরে বলে, নে তোর বিয়ের মিষ্টি খা, তোর জামাইয়ের টাকায় কেনা মিষ্টি তুই না খেলে হয়? রাহা তিহুর দিকে তাকিয়ে চোখ টিপে বলে, প্রেম না করে সরাসরি বিয়ে করে কিন্তু জিতে গেছিস। দুলা পছন্দ হয়েছে খুব, দেবর আছে নাকি? তিহু রাহার কথাকে উপেক্ষা করলো। চিত্রাকে বলল, প্রণোর সাথে দেখা হয়েছে তোদের? সাথে সাথে সবাই একসাথে চিৎকার করে বলে ওঠে, আচ্ছা প্রাণু। তিহু হতাশ হয়। এদের থেকে কিছু জানতে চাওয়া বিপদ, উত্তর দিবে না, বরং তাকে নিয়ে মজায় মেতে উঠবে। তামিম মিষ্টি গালে পুড়ে চিবোতে চিবোতে বলল, বুঝছস, তোর বড়লোক জামাইয়ের পকেট কাটছি আজকে, সবগুলো কাচ্চি খাইছি, আর ক্লাসে সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। ভাবছিলাম পকেটের সব টাকা খরচ করাইয়া ফকির বানিয়ে ছাড়বো, কিন্তু পরে দেখি বেটায় ক্রেডিট কার্ড ইউজার। তোরা ওনাকে চিনলি কি করে? কেন, তরে না নামিয়ে দিয়ে গেছে, দেখেই বুঝে গেছি। পরে সূক্ষ্মভাবে তাকে ফলো করছি, তাকে চমকে দিতে হঠাৎ সবাই সামনে যেয়ে দাঁড়াইছি, কিন্তু বেটার বুকের পাটা অনেক। একজনকে তার সামনে এসে দাঁড়াতে দেখে ভয় তো পায়নি, উল্টো চোখ কুঁচকে বলছে, কোনো সমস্যা? আমার হাতে সময় কম, কিছু বলা থাকলে 2 মিনিট সময় দিচ্ছি, কথা শেষ করো, কুইক। তারে ভয় দিতে যে আমরাই আতঙ্কে পড়ে গেছি ভাই। এই বেটার সাথে সংসার করতেছিস, তাই তোকে সবার পক্ষ থেকে সালাম। আকাশে রোদ নেমেছে। সূর্যিমামা বেশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মাঝ আকাশে। টানা 2 দিন বৃষ্টি শেষে তার আগমন বেশ জমকালো ভাবেই ঘটল। শঙ্খচূড় বাড়ির প্রধান ফটক হাঁ করে খোলা। এবারের প্রধান ফটক বিশেষ কারণ ছাড়া খোলা হয় না, তবে আজকের কারণটা একটু বেশিই বিশেষ। এবারের কর্তা সাহেব খানিক পূর্বেই হাঁপাতে হাঁপাতে কল করে জানিয়েছেন তিনি খুব সমস্যায় পড়েছেন। বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে তার সাথে। প্রধান ফটকটা যেন খুলে রাখা হয়। তখন থেকে বাড়ির 2 জন কাজের ছেলে প্রধান ফটক খুলে রেখে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে লুটপাট খাচ্ছে কৌতূহল। কর্তা সাহেবের সাথে ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছে জানতে বেজায় কৌতূহলী তারা। তাদের কৌতূহল দমাতেই কিছুক্ষণের মাঝে কয়েকজন মানুষ পাজা কোলে করে এনায়েত তালুকদারকে প্রধান ফটক দিয়ে ভেতরে নিয়ে চেয়ারে বসালেন। কাজের ছেলেগুলো দৌড়ে এলো, ব্যস্ত গলায় বলল, ও আল্লাহ, চাচা সাহেবের কি হয়েছে? স্ট্রোক করতেছে? এনায়েত তালুকদারকে নিয়ে আসা লোকেদের মধ্যে একজন বলল, না মিয়া, অত কিছু ভাবার দরকার নাই। বাজারের রাস্তায় কাদায় পিছলা খাইছি, বয়স হয়েছে না, এখন কি আর বৃষ্টি কাদায় একা একা চলতে পারে? পানি দিয়ে গোসল করে মাথায় তেল দিয়া ঘুমা পাড়ায় রাখলে কালকের মধ্যে সুস্থ। অপমানে এনায়েত তালুকদারের মুখ থমথমে। বাজার ভরা মানুষের সামনে তার ইজ্জত চলে গেল। তার উপর এই অধমগুলো এমনভাবে তাকে বয়স্কের উপাধি দিচ্ছে, না জানি 100 পার করে ফেলেছে সে। এনায়েত সাহেব হালকা কেশে গলা পরিষ্কার করলেন, থমথমে মুখ নিয়ে বললেন, আমার আম্মা জানের বয়স 86 বছর 8 মাস। আমার আম্মা আমার থেকে 17 বছর 3 মাসের বড়। আমি এখনো 10 গ্রাম ঘুরে খেতে পারি। তোমাদের আমার বয়স নিয়ে ভাবতে হবে না। 2-4 পয়সা যা লাগবে বলো, দিয়ে দিচ্ছি। খুশি মনে বাড়ি যাও। লোকগুলোর মধ্যে একজন পুত করে পানির পিক ফেলে বড় করে হাসলেন, বললেন, আমি কিন্তু আপনারে দেখাই বুঝা গেছি আপনার বয়স বেশি না, তাই 200 টাকা কইরাই দিলেই চলে। এনায়েত সাহেব থমথমে মুখে পাঞ্জাবির পকেটে হাত দেন। ভিজে যাওয়া ওয়ালেট থেকে 200 টাকা 3খানা নোট বের করে তাদের দিকে বাড়িয়ে দেন, বলেন, বাজারের ব্যাগগুলো ঘরে তুলে দিয়ে আসো। যে কয়েক পয়সা নিচ্ছ তা সৎভাবে নাও, পরাকালে জবাব দিবা কি? আপনি না কইলেও এইটুকু করতাম। পরকালের চিন্তা না কইরা একবেলার ভাত গলায় তুলবার পারি না। এই সাদ্দাম নি ব্যাগ ধর। এনায়েত সাহেব পাঞ্জাবির হাতায় চশমা মুছলেন। চশমা পুনরায় চোখে পড়তে যেয়ে তার মুখ থেকে চ বেরিয়ে এলো। 2 দিন আগেই নিউ মার্কেট থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছেন চশমাটা। আজই প্রথম পরে বেরিয়েছিলেন। নতুন মেয়ে জামাই আসবেন বলে নতুন পাঞ্জাবি নতুন চশমা পরে বাজার করতে বেরিয়ে
কাদা পানি মেখে চশমা ভেঙে বাড়িতে ফিরলেন। তার কপালটা এমন ফুটো হলো কবে থেকে? এনায়েত সাহেব চশমা পাঞ্জাবির বুক পকেটে রেখে বললেন, আজ আমার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন আছে, দুপুরে ভরপেট খেয়ে যেও। সাহেব কিছু মনে না করলে অর্ডারে আনতাম। এনায়েত সাহেব চোখ মুখে স্পষ্ট বিরক্তি এনে বললেন, ছেলে মেয়েকে সবাইকে নিয়ে এসো, মেয়ে আর বাদ থাকবে কেন? সবার মুখে আহ্লাদে গদগদ হলো, কিন্তু এনায়েত সাহেব তাতে নাক কুচকালেন। বিড়বিড় করে বললেন, সুবিধাবাদীর দল। তরতর করে বাড়তে থাকা রোদের তাপে ঘেমে একাকার দেহ। গায়ের ওড়নাটা মাথায় টেনে দিয়ে কোনো রকম মুখ আড়াল করেছে সে। রাস্তার পানি এখনো শুকায়নি, কিন্তু রোদের তেজ দেখলে মনে হচ্ছে এ যেন জ্যৈষ্ঠের উত্তপ্ত প্রহর। তিহুর ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠেছে। চিত্রা তা দেখে দুষ্ট গলায় বলে, তোর বড়মশাই কেমন মানুষ বলতো? কোথায় দিনে 3 বেলা নিয়ম করে বইয়ের নরম বলে টুপটাপ চুমু খাবে, তা না করে রোদে পুড়িয়ে কয়লা বানাচ্ছে। বলি পোড়া ত্বকে কি ভিটামিন বেশি নাকি রে? তিহু হিসিয়ে চিত্রার মুখ বন্ধ করতে বলে। মেয়েটার মুখের কথা আর কামানের গোলা সমান। কথা বলতে বলতে দিক হারিয়ে ফেলে। প্রণোর সামনে কি না কি বলে ফেলবে তার কোনো নিশ্চয়তা নেই। বিয়ে করে তুই কেমন পাঞ্চা হয়ে গেছিস। আজকাল ক্লাসের যে ওভার আপডেট মেয়েগুলো আছে না, ওরা ক্লাবে যাচ্ছে, লাল নীল পানি খেয়ে নাচানাচি করে ছবি তুলে তা আবার ডে দিচ্ছে, সব ইংলিশ গান লাগিয়ে। বলি চল না আমরা একটু নাচানাচি করে আসি, তোর পানসের জীবনটা একটু রঙিন হোক। তিহু ঘুমটার আড়ালে চোখ রাঙায়, তীক্ষ্ণ গলায় বলে, তুই যে নষ্ট ফষ্ট হয়ে যাচ্ছিস তা কি তোর গোপন প্রেমিক জানে? চিত্রা দাঁত কেলিয়ে হাসে, বলে, গোপন প্রেমিককে আমার গোপনতা জানানো মানা। তার আর আমার সম্পর্ক প্রেমিক যুগলের থেকে শিক্ষক ছাত্রীর সম্পর্কের মতো পেশে। রোজ কথা বলা শুরু হয়, আমি পড়তে বসেছি কিনা, কয় ঘন্টা পড়েছি, টেস্ট কেমন হচ্ছে, ব্লা ব্লা ব্লা। আজ তো সীমা ছাড়িয়ে জিজ্ঞেস করেই বসেছে আমার টেস্টের প্রকারভেদ মনে আছে কিনা। মানে সিরিয়াসলি আমি প্রেম করছি না পড়াশোনার জন্য ব্যক্তিগত মাস্টার হায়ার করেছে। চিত্রার দুঃখে তিহুর মায়া হয় খানিক। মেয়েটা সব দিক থেকে সবার থেকে এগিয়ে থাকলেও পড়াশোনার সাথে তার সম্পর্ক ভারত পাকিস্তানের মতো। কিছুতেই এই সম্পর্কের উন্নতি হয় না। স্কুলে থাকাকালীন তিহু নিজেই চিত্রাকে পড়ানোর দায়িত্ব নিল। 3 দিনের দিন কান্না করতে করতে তিহু বাড়িতে ফিরল। ঠিক কতটা অসহায় হয়ে পড়লে শিক্ষিকা কেঁদে ফেলে সেসব ভেবে তিহু ফুস করে শ্বাস ফেলল। চিত্রাকে সান্ত্বনা দিতে বলল, দেখ একদিক থেকে কিন্তু তোর উপকারী হলো। তোর ফিউচার ছানাপোনাকে তোর আর কষ্ট করে পড়াতে হবে না। তুই নিশ্চয়ই চাস না তোর ছানাপোনারা তোর মতো ছাগল হোক। ওদের মানুষ করতে কিন্তু মাস্টার টাইপ এই লোকটাই যোগ্য পাত্র। তিহুর কথা কাজে দিল। চিত্রা আবেগে ভেসে যেয়ে সঙ্গে সঙ্গেই মহামান্য প্রেমিককে কল লাগালো। রিসিভ হতেই গদগদ স্বরে বলল, আপনি বলেছিলেন না বিয়ে নিয়ে আমার প্ল্যান আছে কিনা? আমি এই মুহূর্তে প্ল্যান করেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আপনার না পেলে মরে যাব টাইপ ফিলিং হচ্ছে। অ্যাড্রেস সেন্ড করছি, আপনার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, বেশি দেরি করবে না কিন্তু। তিহু তাজ্জব হয়ে চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা কথা শেষ করে হাসি হাসি মুখে তাকালো, শোধালো, শোন বেব, গোপন প্রেমিকের সাথে বিয়েটাও কিন্তু গোপন ভাবেই হবে। ইউ আর নট ওয়েলকাম বেব। বাকিদের বিয়ের ব্যাপারে কিছুটি জানবি না। হঠাৎ একদিন বর সাথে করে এনে চমকে দিব সবাইকে। আইডিয়াটা দারুণ না? তিহু বুঝলো এসব আইডিয়া ফাইডিয়া কিছুই না। তিহু না জানিয়ে বিয়ে করেছে, তাই প্রতিশোধ মাত্র। তিহু তা বুঝতে পেরেও সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। মৃদু হেসে বলল, তোর জীবন তোর খুশি, তুই যেভাবে খুশি আমিও সেভাবেই। এই চরম মিথ্যা কথাটা চিত্রা নির্দ্বিধায় গিলে ফেলল। তিহু তা দেখে স্বস্তি পায়। তার থেকেও স্বস্তি পায় রাস্তার ওপারে প্রণকে দেখে। লোকটা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে। পরনে তার ফর্মাল পোশাক, স্কাই ব্লু রঙের শার্টটার হাতা গুটিয়ে কনুই পর্যন্ত তোলা, হাতে সিলভার চেইনের ঘড়িটা সূর্যের আলোয় চিকচিক করছে। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে। তিহু আপ্লুত হয়, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। এই যে আলতো বাতাসে তার মাথার ঘুমটা পড়ে গেছে, সেদিকে তার খেয়াল হলো না। কোমল ত্বকটা রোদের তাপে জ্বালা অনুভব করছে, তাও তার নিউরন টের পেল না। লেগে আসা কণ্ঠে আস্তে করে চিত্রাকে বলল, দেখ এই লোকটা আমার বর।
সে তো জানেই না চিত্রা নামক রমণী খানিক পূর্বে বিদায় জানিয়ে হুড়তোলা রিকশায় চড়ে প্রস্থান করেছে। তিহু সেটা যখন খেয়াল করলো তখন রিকশা তার চোখের সীমানা ছাড়িয়েছে। প্রণো রাস্তা পেরিয়ে এসে তিহুর সম্মুখে দাঁড়ায়, আলগা হাতে মাথার ঘুমটা তুলে দেয়, চিন্তিত গলায় বলে, তোমার রোদে অ্যালার্জি আছে নাকি? তিহু মাথা নেড়ে বলে, অ্যালার্জি নেই, কিন্তু মুখ জ্বালা করে, লাল হয়ে ওঠে। সানস্ক্রিন ইউজ করবে, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। কোন ডক্টর দেখিয়েছ? আহ, আচ্ছা, কাল যাবে, মাকে সাথে করে নিয়ে যাবে, আমি সিরিয়াল দিয়ে রাখবো না। আচ্ছা। প্রণো তিহুকে আগলে ধরে দাঁড়ায়। তিহু তা দেখে মুচকি হাসে, আর চোখে তার বাবার চাপে পেয়ে যাওয়া সুদর্শন বরটাকে দেখে। মানুষটা প্রতিটি অ্যাঙ্গেল থেকেই সুদর্শন, কিন্তু কথা হচ্ছে লোকটা তার পোশাক চেঞ্জ করলো কখন? ঢাকার সড়কগুলো সর্বদা ব্যস্ত, 10 মিনিটের পথকেও বিশাল মনে হয়, জ্যামে আটকে থাকা সময়টুকুও দীর্ঘ। তিহু গরমে হাঁসফাঁস করছে। তারা ছোট এক রাস্তার মোড়ে জ্যামে আটকে গেছে। গাড়ি আসা যাওয়ার জন্য একটা মাত্র লেন থাকায় এই সমস্যা। প্রণো রিক্সা থেকে নেমে তিহুর জন্য আইসক্রিম কিনে এনেছে। তিহু আইসক্রিম খেতে খেতে বলে, আমরা এতদূর কোথায় যাচ্ছি? আমার শ্বশুর বাড়িতে। আপনার শ্বশুর বাড়ি? তিহু চোখে প্রশ্ন ঝুলিয়ে তাকায়। প্রণো মজা করছে বলে মনে হয় না, তার দৃষ্টি সরল। তিহু আনন্দে লাফিয়ে ওঠে। বিয়ের পর বাবার বাড়িতে আর যাওয়া হয়নি তার। তার বাবা অবশ্য তাকে কখনো যেতে বলেনি। তিহুর তাই কিছুটা অভিমান হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল সে কখনো নিজ থেকে বাবার বাড়িতে যেতে চাইবে না। তবে প্রণো নিয়ে গেলে তখনও সে যাবে না তা তো সে বলেনি। এইবার শুনুন না, বলছি আজ হঠাৎ আপনার শ্বশুর বাড়ি কেন? শ্বশুর দাওয়াত করেছেন, জামাই হিসেবে শ্বশুরের দাওয়াত রক্ষা করা আমার দায়িত্ব। তিহু মুখ ফুলায়, বলে, আপনার দাওয়াত রক্ষা করতে হলে আপনি যাবেন, আমায় নিচ্ছেন কেন? প্রণো তিহুর ফোলা গালে আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়, মুচকি হেসে বলে, তুমি আমি মিলিত আমরা এক সত্তা, তাই না? সেই সূত্র অনুযায়ী আমায় দাওয়াত দেওয়া মানেই তোমার দাওয়াত। তিহু তার বরের বিচক্ষণতায় হার স্বীকার করে, তবে এই হারে সে অসন্তুষ্ট নয়, বরং ভালো লাগার আবেশে ঘুম ঘুম পাচ্ছে তার। প্রণকে আজকাল তিহুর ঘুমের ওষুধের মতো মনে হয়। লোকটার আশেপাশে থাকলেই ঘুম ঘুম পায়। তার শরীরের কড়া গন্ধ নাকে এলেই তার হাত পা অসাড় হয়ে আসে, ঝিমিয়ে পড়ে তার শরীর। এত দুর্বল সে মানুষটার প্রতি তিহু লজ্জা পায় প্রণকে তার এই দুর্বলতার কথা জানাতে। আবার কিছুটা ভয়, প্রণব কি এমনটা অনুভব করে নাকি সে একাই? সময়ের সাথে পাল্লা দিয়ে তিহুর এই চিন্তা ভাবনা বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে মনে হয় টুক করে প্রণবকে প্রশ্নটা করেই বসতে, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু পরক্ষণেই তার নাগুজো স্বভাবের সত্তা তাকে বলে, সে নারী হয়ে কেন তার স্বামীকে প্রেমের প্রস্তাব রাখবে? প্রেমে পড়াটা তো পুরুষ মানুষের কাজ, আর তার কাজ তো সেই প্রেমে মায়া বাড়ানো। তিহু প্রণর কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে, উদাস স্বরে বলে, বলুন প্রণব, আপনি কি খুব তাড়াতাড়ি চলে যাবেন? কেন, অলরেডি মিস করছো? প্রশ্নই আসে না। প্রণ হাসে, বলে, আমার কাঁধে মাথা রেখে সত্যি বলতে ভয় পাচ্ছে দেবো। তুই নারী ভীষণ দুর্বল। বাঘের অর্ধাঙ্গিনীকে বাঘিনী হতে হয়, সিংহের অর্ধাঙ্গিনীকে সিংহী হতে হয়। তুমি কোনটা? তিহু ফিচেল হাসে, বলে, আমি পেঁচার অর্ধাঙ্গিনী পেঁচি। বাড়িতে ফেরার পর থেকেই তিহু কিছুটা অপরাধ বোধে ভুগছে। এতদিন পর বাড়িতে ফেরার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে সেই অপরাধ বোধের কারণে। সে রান্নাঘরে দাঁড়িয়ে ক্রমাগত দাঁত দিয়ে নখ কাটছে। তা দেখে সোহেলি বেগম হাতে খুন্তি দিয়ে তিহুর মাথায় টুক করে আঘাত করলেন, ধমকে বললেন, এসব খারাপ অভ্যাস এখনো যায়নি তোর? আর কবে বড় হবি বলতো? মানুষজন কি ভাববে? আমাদের কথা বাদ দে, প্রণর কথা ভাব। ও দেখলেই বা কি ভাববে? ভাববে আমাদের ঘরের অপ্রয়োজনীয় গাধাটা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। তিহু এসব কথায় কান দিল না, বরং সে সোহেলির হাত আঁকড়ে ধরে বলল, মা দেখো না, আমি নাচতে নাচতে তো চলে এলাম, কিন্তু ও বাড়ি কাউকে জানিয়ে আসিনি। এটা কেমন হয়ে গেল না বলো? সোহেলি বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে শান্ত হন। চুলার ভাজি নাড়তে নাড়তে বলেন, তা তো অবশ্যই অন্যায় হয়েছে। তুমি ও বাড়ির বড় বউ, পরিবারের প্রতি তোমার দায়িত্ব অনেক বেশি। এসব দায়িত্ব তোমায় বুঝে নিতে হবে, নয়তো সম্পর্কে ভাঙন ধরবে। তিহুর মুখখানা ছোট হয়ে আসে। সে ভার মুখ নিয়ে রুমে ফিরে আসে, কিন্তু প্রণ রুমে নেই। তিহু তার রুমের বারান্দা থেকে উকি দেয়। প্রণ বাহিরে চেয়ার পেতে বসা, তার সাথে আরো অনেকে আছে। বাবা, বড় চাচা, 3 দুলাভাই, 2 ভাই।
মোট কথা ছোটখাটো এক সমাবেশ বসেছে নিচে। তিহু পুনরায় রুমে ফিরে আসে, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। আলাদা রকম প্রশান্তি ভর করে। দু চোখ বুজে আসতে চায়। সে পরিচিত বিছানা, পরিচিত আসবাব, কিন্তু অন্য রকম টান। তিহু এসব ছেড়ে গেছে মাত্র 10 দিন, কিন্তু মনে হচ্ছে কয়েক যুগ পেরিয়ে গেছে। খোলা বারান্দা থেকে রোদ আসছে। ঘুমন্ত তিহুর চোখে সে রোদের আলো পড়ায় সে চোখ মুখ কুঁচকে নিচ্ছে। কেউ একজন তিহুর শান্তির ঘুমের ওপর নজর দিয়েছে। তিহু চরম বিরক্তি নিয়ে পিটপিট করে তাকায়। মুখের সামনে ব্রণর মুখ দেখে চমকে ওঠে। দু একবার চোখের পলক ঝাপটে বলে, কি দেখছেন এইভাবে? তোমায় ঘুমালে ফানি লাগে, সেটা দেখছিলাম। তিহু আড়মোড়া ভেঙে উঠে বসে। প্রণব সোজা দাঁড়িয়ে বলে, সবাই খেতে ডাকছে। তোমার বাড়িতে কোথায় তুমি আমায় খেতে নিয়ে যাবে, সেখানে আমি তোমায় ঘুম থেকে ডেকে নিয়ে যাচ্ছি খেতে। ফ্রেশ হয়ে নাও দ্রুত। তিহু ঘড়িতে সময় দেখে 3টা বেজে 15 মিনিট। সে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তিহু বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেও থেমে যায়। প্রণব তা দেখে ভ্রু নাচিয়ে জানতে চায় কি সমস্যা। আমাদের এখানে আসার কথা বাড়িতে জানিয়েছেন? না তো। তিহুর মেজাজ সাথে সাথে আকাশে উঠে গেল যেন। সে পারে না, রাগে কেঁদেই ফেলে। সদ্য ঘুম থেকে ওঠায় মুখমণ্ডল ফুলে আছে। সেই ফোলামুখী রাগী তিহুকে উপন্যাসের পাতায় লেখা লেখকের মায়াবতী নারীর প্রাণবন্ত রূপ বলে মনে হলো প্রণর। তিহু সত্যি সত্যিই কেঁদে ফেলল। হঠাৎ ঘটা ঘটনায় প্রণর চমকিত, বিস্মিত চোখে চেয়ে মায়াবতী নারীর রূপের পরপর বদল দেখল। সে ঠাওর করতে পারল না ঠিক কি থেকে কি হয়েছে। তার দৃষ্টি থমকে আছে। মস্তিষ্ক হয়তো বিষয়বস্তু বোঝার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। তিহু, কিছু হয়েছে? না মনে আমি কিছু করেছি? প্রণর কথা ফসকে যাচ্ছে। সে নিজেও জানে না এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত। তাকে বিভ্রান্ত মনে হলো। তিহু ভেজা চোখে ভাঙা গলায় বলল, আপনি কি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছেন প্রণব? প্রণব বিস্ময়ের চোরায় গিয়ে বলল, তা কেন করতে যাবো আমি? তাহলে এইসব ষড়যন্ত্র করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? প্রণব পারে না নিজের মাথা দেওয়ালে ঠোকে। সে কখন আর কিভাবেই বা ষড়যন্ত্র করলো? আশ্চর্য। প্রণব বড় করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তিহুর হাত টেনে নিয়ে বিছানায় বসায়। নিজে হাঁটু মুড়ে তিহুর সামনে বসে। আলতো গলায় বলে, কেঁদো না তিহু, আমি বুঝিয়ে বলো। ট্রাস্ট মি, আমি কোনো রকম ষড়যন্ত্র বলো কিংবা দুর্নীতি বলো কোনোটাই করছি না। আর তোমায় বা কেন বের করে দিব? তুমি না আমার বউ? তিহু কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। প্রণব দ্রুত হাতে পানির গ্লাস এগিয়ে দেয়। পিঠে মালিশ করে দিতে দিতে বলে, খারাপ স্বপ্ন দেখেছ? সব ঠিক আছে তিহু, এই দেখো আমি এখানে আছি। প্রণর উদ্ভ্রান্তির ন্যায় আচরণ দেখে তিহু শান্ত হলো খানিক। কিছুটা সময় নিয়ে বলল, আপনাদের ভিতর কি চলছে কিছুই জানি না আমি প্রণব। আপনারা নিজ থেকে না বললে আমি জানতেও চাই না। কিন্তু আপনার মা এখন আমার মা। তাকে না বলে আমি কিভাবে বাবার বাড়িতে চলে আসতে পারি বলুন? এখন হয়তো আপনি ঠিক আছেন, সব ঠিক থাকবে, কিন্তু আপনি চলে গেলে তখন মায়ের সাথে আমার সম্পর্কটা কি আগের মতো থাকবে? আর আপনি স্বার্থপরের মতো আচরণ করছেন আসার পর থেকে। আমার কথা কেন ভাবছেন না আপনি? তিহুর কনসার্ন বুঝতে পেরে প্রণব আলতো করে তিহুর 2 হাত নিজের হাতে মুঠোয় বন্দি করে। আলতো করে 2 হাতে পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, তুই ভীষণ লক্ষ্মী তিহু। মা বোধহয় এজন্যই তুমি এত পছন্দ করেছেন। তোমায় প্রথম যেদিন মা দেখে গেলেন, বাড়িতে ফিরে কেঁদে ফেললেন। তোমার ভেতর নাকি সে তার মায়ের প্রতিফলন দেখতে পায়। আমার নানুমণিও ভীষণ লক্ষ্মী ধরনের বলছিলেন। তিহু কান্না বন্ধ করে প্রণর কথায় মনোযোগ দিল। উৎসাহ নিয়ে বলল, নানুমণির সাথে দেখা করবেন না? অবশ্যই, তুমি আমি মিলে একদিন তার কবর জিয়ারত করে আসবো। তিহু বুঝলো তিনি আর বেঁচে নেই। তখনই মন খারাপ হলো। মানুষটার কথা শুনে সত্যিই তাকে ভীষণ দেখার শখ হয়েছিল তার। তিহু, হ্যাঁ? মায়ের সাথে কথা বলবে? তিহু প্রশ্নবোধক চোখে তাকায়। প্রণব বলে, তোমায় কেউ ভুল বুঝবে না পাগলি। তোমার বর এতটা দায়িত্বহীন নয়। আমি সবাইকে জানিয়ে এসেছি। সকিনা মাকে জানিয়েছে। তিনি জানেন আজ আমরা এখানে আসবো। কেবল তুমিই জানতে না। আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তিহুর মন হালকা হয় খানিক, তবুও কোথাও একটা জড়তা রয়ে যায় যেন। তিহু খানিকক্ষণ আমতা আমতা করে বলে, একটা কথা বলি। মায়ের ব্যাপারে এখন কিছু জানতে চেও না তিহু, রাতে বলবো। ফ্রেশ হয়ে এসে জলদি, সবে অপেক্ষা করছেন। কিছু না বলতে প্রণব বুঝে ফেলবে ভাবেনি তিহু। কিন্তু প্রণব বলেছে রাতে জানাবে, এতে সে ভীষণ খুশি। সে বেশ ফুরফুরে হয়ে ওয়াশরুমে চলে যায়। প্রণব তাকে দেখে হাসে। মেয়েটা এত চঞ্চল, ভীষণ লক্ষ্মীও। ছাদে এক রঙিন ফুল গাছের টব এনেছে শাকিল।
রোজ নিয়ম করে সে তাতে পানি দিচ্ছে। গাছটার দাম নিয়েছে 500 টাকা। অফিস থেকে ফেরার পথে ফুটপাতে বসে এক মহিলা গাছ বিক্রি করছিল। টপটার গায়ে নাম লেখা ছিল রোজভ্যালি। সাকিব রোজভ্যালির গাছ না চিনলেও ফুলটা চিনে। গোলাপের মতো চোখ ঝলসানো রূপ না হলেও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলের জুড়ি নেই। এটাকে অনেকে বাগানবিলাসী হিসেবেও চিনে। বাড়ির গেটের আঙিনায় রোজভ্যালি গাছ শোভা পায় খুব। একসময় অভিজাত শ্রেণীর লোকেরা কেবল এই গাছই কিনত। এখন অবশ্য চলতি পথে অনেক বাড়ির আঙিনাতেই রোজভ্যালি দেখা যায়। দোকানির মতে কিছুদিনের মধ্যেই গাছে ফুলের কলি আসতে শুরু করবে, কিন্তু শাকিল গাছটা কিনেছে 2 মাস পেরিয়েছে। তার থেকে 2 হাত লম্বা গাছটায় কলি আসার নাম নেই। এ ব্যাপারে সে খানিকটা চিন্তিত। শাকিল ভাই, শাকিল পেছনে তাকায়। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো প্রেমা, হাতে আধ খোলা এক উপন্যাসের বই। তবে তার চোখ জোড়া হাসি হাসি ভাবে তার দিকেই তাকিয়ে আছে। শাকিল ঢোক গেলে এই মেয়েটার মাঝে সে অদ্ভুত কিছু অনুভব করে, যা তাকে স্বস্তি পেতে দেয় না। শাকিল তার এই অস্বস্তি লুকাতে প্রথমে বলে ওঠে, আপনি উপন্যাস পড়েন বুঝি? নয় কেন? আমি সাহিত্যের মানুষ। পড়াশোনা করছিস সাহিত্য নিয়ে, মাঝে সাথে সাহিত্য চর্চাও করছি। সাহিত্য হচ্ছে আমার গোপন প্রেমিক। শাকিল ঘুরে ঘুরে গাছ পর্যবেক্ষণ করতে করতে সামান্য হাসল, বলল, আপনি বড্ড বেশি কথা বলেন প্রেমা। আপনার অপছন্দ বুঝি? আমার অপছন্দের কি আসবে যাবে? সেই জেনে লাভ নেই। কেবল বলুন আপনার কেমন মেয়ে পছন্দ। শাকিল পানির মগ হাতে নিয়ে ঘুরে দাঁড়ায়, বলে, আমার পছন্দের কথাটা গোপন প্রেমা, ওটা প্রকাশ আনা যাবে না। আমি নিচে যাচ্ছি, ভালো থাকবেন। প্রেমার হাসি মিলিয়ে গেল। আমায় দেখলেই পালাই পালাই করেন কেন শাকিল ভাই? কারণ আপনি ভয়ঙ্কর। কথাটা বলে শাকিল থামল। একটু বেশি কঠিন হয়ে গেল না কথাটা? এমনটা বলা কি তার উচিত হয়েছে? আজকাল তার জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে বোধ হয়। শাকিল পেছন ঘুরে প্রেমার দিকে তাকায়, মুচকি হেসে বলে, আপনি ভয়ঙ্কর সুন্দরী প্রেমা। সুন্দরীদের আশেপাশে জিন থাকে সব সময়। আমি এসব জিন ভূতে ভয় পাই, তাই সুন্দরীদের থেকে দূরত্ব রেখে চলি। কথা শেষ করে শাকিল বড় বড় পা ফেলে নিচে নেমে এলো। ঘরে ঢুকে স্বস্তির শ্বাস পেল। পরিস্থিতি কিছুটা হলেও হয়তো স্বাভাবিক করতে পেরেছে সে। প্রেমা শাকিলের যাওয়ার পানে উদাস চোখে তাকিয়ে থাকে। অভিযোগে ধরে আসা গলায় শুধায়, প্রান্তি কি সুন্দর নয় শাকিল ভাই? আমরা তো একই। প্রেমা তপ্ত শ্বাস ফেলে। আজকাল তার প্রান্তির ওপর হিংসা হয় খুব। শাকিল ভাই কেমন প্রাণ খুলে কথা বলে প্রান্তির সাথে। তাকে দেখতেও সুন্দর লাগে, কি চমৎকার করে হাসে। কিন্তু তার সাথে দেখা হলেই লোকটা কেমন চুপসে যায়। তার সমস্ত হাসি মলিনতায় ছেয়ে যায়, পালাতে ব্যস্ত হয়ে পড়ে। এসব ভীষণ পোড়ায় আজকাল তাকে। এই যে আজকাল সে পড়ায় মন বসাতে পারছে না, কেবল ওই বোকা লোকটার জন্য। এর দায় কি সে নিতে রাজি হবে? হয়তো না। চোখ মুখ গোমরা করে বলবে, আপনার দায় আমার কাঁধে চাপিয়ে নিজেকে ভণ্ড প্রমাণ করছেন কেন প্রেমা? তখন প্রেমা কি জবাব দিবে? কিছুই না। প্রেমা ওই মানুষটার সরল মুখের দিকে তাকিয়ে কিচ্ছুটি বলতে পারে না। তার শব্দ ভাণ্ডারে সকল শব্দ দরজায় খিল এঁটে বসে থাকে তখন। প্রেমা ক্লান্ত আকাশের পানে চায়। ঝাঁকঝাঁক পাখি উঠছে আকাশে। সবার মাঝে নিজেদের বাড়ি ফেরার তারা। সূর্যটাও নিজেকে আড়াল করেছে। ঝিমিয়ে পড়া আকাশ দেখতে দেখতেই প্রেমা শাকিলের গাছটার কাছে এলো। গাছটা প্রেমা চেনা। এটা একটা বুনো গাছ। প্রেমা যখন ছোটবেলায় নানু বাড়িতে যেত, তখন তার নানু বাড়ির বিস্তার বাগানে এসব গাছ দেখেছে সে। তার নানুর বাগানের শখ ছিল ভীষণ। তার বাগান ভর্তি ছিল দেশি বিদেশি ফুল, ফল, সবজির গাছ। আর ছিল কিছু বুনো গাছ, যা নিজ থেকেই সারি বেঁধে জন্মায়। বছরে একবার বাগানের এসব বুনো গাছ পরিষ্কার করা হতো। মালির সাথে হাতে হাত মিলিয়ে প্রেমা আর ক্রান্তি এসব গাছ তুলত। কত শত স্মৃতি রয়ে গেছে, কিন্তু তার নানুটাই আর নেই। কিন্তু এই বোকা লোকটা এই বুনো গাছ এত যত্ন নিয়ে বড় করছে কেন? প্রেমা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে। অদ্ভুত সব শখ। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, মিষ্টি আলো ছড়াচ্ছে চারপাশে। তিহু তার রুমের বারান্দায় চাদর বিছিয়েছে। আজ এখানে বসে জ্যোৎস্না বিলাস করবে তারা। প্রণব তখনও রুমে আসেনি, বাবার সাথে কথা বলছেন। তিহু একাই আকাশপানে তাকায়। সজনে গাছের ঠিক মাথায় চাঁদ উঠেছে। প্রায় মরে যাওয়া সজনে গাছটায় হাতে গোনা পরিমাণ পাতা। এই সজনে গাছ নিয়ে লম্বা ইতিহাস রয়েছে তাদের বাড়িতে। এই গাছটায় বছর 30 হয়েছে সজনে হয় না। এই গাছটা তিহু দাদার অনেক স্মৃতি বহন করে।
তিহুর দাদা রশিদ তালুকদার ছিলেন ভীষণ ধার্মিক। তার দাদা বেঁচে থাকাকালীন সময়ে তাদের বাড়িতে আলেমদের আনাগোনা ছিল খুব। তিনি হাটবাজারে সুযোগ পেলে ইসলামিক ইতিহাস নিয়ে বসতেন। লোকও তাকে পছন্দ করত। এখন থেকে 30 বছর আগে মানুষের মনে ধর্ম নিয়ে বিশাল এক অংশ কাবু ছিল। চোর হোক কিংবা পলাতক আসামি, মসজিদের সামনে থেকে যাওয়ার সময় তারাও ভদ্রলোকের বেশে হুজুরকে সালাম দিয়ে যেত। তখন ধার্মিক মানুষদের কদর ছিল খুব। রশিদ তালুকদার এলাকার মুরব্বীদের মধ্যে বেশ সম্মানীয় একজন ছিলেন। বাড়ির এই সজনে গাছটায় তখন নতুন নতুন সজনে হতে শুরু করেছে। গাছের নতুন সজনে রশিদ তালুকদার সবাইকে অল্প করে দিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছর সজনে ফলতে শুরু করলো। রশিদ তালুকদারও প্রতি বছর সবাইকে তার অল্প অংশ ভাগ করে দিত। এভাবে তালুকদারের সাথে সাথে তার গাছের সজনেও এলাকায় নাম ছড়ালো। কোনো বছর সজনে দিতে দেরি হলেই হাটে বাজারে লোকেরা প্রশ্ন করত, কি সাহেব, ছয়জনে পারবেন কবে? গিন্নি তো রোজ ফেসাল করতে থাকে। রাশেদ তালুকদার গর্বিত ভঙ্গিতে হাসতো, বলতো, মানুষ পাই না তো, অত বড় গাছে উঠবার মানুষ দরকার, গাছে উঠবার পারে এমন লোক দরকার। আমার পোলাপাইনগুলো শিক্ষার আলো নিতে নিতে অন্ধ হইয়া গেছে, ঠিক করে হাঁটবার পারে না, মেরুদণ্ড ব্যাক হইয়া গেছে, গাছে উঠবো কেমনে? ঠিক কথা কইছেন। শিক্ষা দীক্ষা যখন ছিল না তখন ভালো ছিল। আমরাও তো শিক্ষিত না, আমরা ভালো আছি না। হাট বাজারে এভাবেই কথা আগাতো, চাপা পড়তো সজনের কথা। তবে যে একেবারে ভুলে যেত তেমন নয়। গল্প শেষে প্রস্থান নেওয়ার পূর্বে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার মতো করে বলতো, সে যাই হোক রাশেদ সাহেব, আপনার গাছের সজনে গুলা খুব স্বাদ। পুরো ঢাকার বাজার খুঁজে এমন সজন পাওয়া যাইব না। রশিদ তালুকদার তখন হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলতেন, শোষ না পারলে কুদরতেরে পাঠাই দিওনি। এভাবেই এর সজনে গাছ অনেকটা পরিচিতি ছিল অত্র এলাকার মানুষের মাঝে। কিন্তু সমস্যাটা শুরু হয় তিহু জন্মের বছর 2 পর। তিহুর দুঃসম্পর্কের এক ফুপু এ বাড়িতে এসে প্রেম ঘটিত কারণে এই সজনে গাছের ডালে গলায় ফাঁস দেন। নিজেদের সম্মান রক্ষায় তার এই গলায় ফাঁস দেওয়ার বিষয়টা গোপন করে গল্প বানানো হয় তাকে জিন হত্যা করেছে বলে। তখনকার সময়ে এমন ঘটনা অবিশ্বাস করার মতো ছিল না। মসজিদের ইমামও জানালেন এই গাছে সত্যিই জিনদের বাস। পরিচিত সজনে গাছটা হঠাৎ করে সবার নিকট আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। রাত করে কেউ সজনে গাছের পাশের রাস্তা দিয়ে আসা যাওয়া করতো না। অনেকে এখানে অনেক কিছু দেখেছেন বলেও প্রচলিত ছিল। যত্নের অভাবে সজনে গাছটার ফলন বন্ধ হলো। সময় পার হলো, কিন্তু সজনে গাছটা আর আগের পর্যায়ে ফিরে যায়নি, বরং মিথ্যে অপবাদ নিয়ে আজও ছোট করে শ্বাস ফেলছে সে। গাছের অধিকাংশ ডাল মরে গেছে। তিহুর মায়া হয় খুব। ও হোক গাছ, তবুও কেমন মিথ্যে কলঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে তাকে। তিহু তপ্ত শ্বাস ফেলে। এবার যাওয়ার আগে গাছটা কাটাবে সে। এভাবে কষ্ট নিয়ে মিলিয়ে যাওয়ার আগেই তাকে শান্তি দিবে তিহু। এত গভীরভাবে কি ভাবছো? রনো এসে তিহুর ঠিক পেছনে বসেছে। চাঁদ তখন সজনে গাছের ডালের ফাঁকা থেকে উকি দিচ্ছে। তিহু তার পিঠের ভর ছাড়লো প্রণর বুকে। ভাঁজ করা হাঁটুতে 2 হাত জড়িয়ে মলিন গলায় বলল, আমার মন খারাপ হচ্ছে প্রণব। মন ভালো করার টোটকা নেই আপনার কাছে? হুম, আমি ওইসব টোটকায় বিশ্বাসী নই। রাজকুমারীর গল্প শুনবে? আমি আমার রাজকুমারের গল্প শুনবো। কোথা থেকে শুরু করব? একদম শুরু থেকে। আচ্ছা। প্রণরোদিত। প্রণ তখন সবে 10ম শ্রেণীতে উঠেছে। তার বাবার চকবাজারে বিশাল ব্যবসা। বাজারের বড় বড় 6টা দোকান তার বাবার। 40 জনের মতো কর্মচারী রয়েছে। এক প্রকার কাঁচা টাকার মালিক ছিলেন তিনি। ব্যবসার জন্য প্রায় রাতেই তার ফিরতে দেরি হতো। একদিন রাত 12:30 নাগাদ তাদের ঘরের টেলিফোনে কল আসে। প্রণ তখনও পড়ার টেবিলে। প্রান্তিক আর প্রিয়ম তখনও টিভি দেখছে। এটা তাদের রোজকার নিয়ম। বাবা বাড়িতে না আসা অবধি তারা 3 ভাই ঘুমোয় না। পাবেল, প্রান্তি, প্রেমা তখন অনেকটা ছোট। মোসাদ্দেকা খাতুন তখন রান্নাঘরে খাবার গরম করছেন। টেলিফোনের শব্দে তিনি রান্নাঘর থেকে প্রণকে ডেকে বললেন, বাবা ফোনটা ধর তো, দেখ কে কল করলো, আমার হাত আটকা। প্রণব পড়ার টেবিলে থেকে ওঠার পূর্বেই প্রিয়ম কল ধরল। প্রণব আস্তে আস্তে কল কেটেও গেছে। প্রণব এসে দেখে প্রিয়ম কানে টেলিফোন ধরে কান্না করছে আর হ্যালো হ্যালো করছে। প্রান্তিক পাশে বোকার মতো দাঁড়িয়ে। সেও জানে না কি ঘটেছে। প্রণকে দেখা মাত্রই সে জানায় বাজার থেকে কেউ কল করেছে।
তাদেরকে সদর হাসপাতালে যেতে বলেছে। তাদের বাবা নাকি হাসপাতালে ভর্তি। সে রাতে প্রণব প্রান্তিককে নিয়ে একা রওনা দেয় হাসপাতালে। মোসাদ্দেফা যেতে চাইলেও ছোট্ট বাচ্চাদের কথা ভেবে যেতে পারেন না। প্রণব ভেবেছিল তার বাবার শ্বাসকষ্টের সমস্যা আছে, সেটাই হয়তো খারাপ রূপ নিয়েছে। কিন্তু তারা যখন হাসপাতালে পৌঁছালো তখন তার মাথায় বিশাল আকাশটা ভেঙে পড়ল যেন। কেউ তার বাবার ওপর অস্ত্র হামলা করেছে। বুকের বাপাসটায় কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তখনই জ্ঞান হারিয়েছিলেন তিনি, কিন্তু তার জ্ঞান আর ফিরেনি। প্রণব যখন পৌঁছেছে তখন তার বাবার শরীর সাদা কাপড়ে ঢাকা। প্রান্তিক জ্ঞান হারালেও প্রণব শক্ত হয়ে দাঁড়িয়েছিল। প্রণব সেই মুহূর্তেই তার উপর অলিখিত দায়িত্বটুকু বুঝে নিয়েছিল। বাবা নেই, তাকে সবার খেয়াল রাখতে হবে। সে কাঁদলে মাকে সামলাবে কে? তার ছোট ভাই বোনগুলোর কি হবে? এই শক্ত মনোবল নিয়ে সে তার বাবাকে দাফন করা পর্যন্ত চোখ থেকে এক ফোঁটা জল বের করলো না। দাফন শেষে সবাই যখন ফিরে গেল, প্রণব তখন একা তার বাবার কবরের পাশে। বাবার পাশে লম্বা হয়ে শুয়ে চিৎকার করে প্রথমবারের মতো কাঁদল সে। তাকে এত বড় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য অভিযোগ করলো। এত সময়ের চাপিয়ে রাখা কষ্টটুকু অবশেষে বুক থেকে বের করতে পেরে কিছুটা হালকা হয়ে কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়ল সে। সন্ধ্যা গড়ানোর পরও যখন প্রণব ফিরল না, তখন সবাই প্রণবকে খুঁজতে মরিয়া হয়ে পড়ল। প্রণবর বাবা দাফন করা হয়েছিল তাদের বাড়ির পেছনে। তাকে খুঁজে পেয়েছিল পাবেল। পাবেল তখন বেশ ছোট। প্রণবকে ওভাবে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পূর্বে দেখা বাবার নিথর দেহ তাকে ভয় পাইয়ে দিয়েছে। এজন্য প্রণবকে ওভাবে কবরের পাশে দেখে সে কাঁদতে কাঁদতে গিয়ে সবাইকে জানালো বড় ভাইয়াও বাবার মতো হয়ে গেছে, সেও বাবার মতো শুয়ে আছে। ছোট পাবেলের কথা শুনে সবাই ছুটে এসেছিল। প্রণবকে ঘুম দেখে স্বস্তি পেয়েছিল সবাই। মোসাদ্দেফার বুকটা তখন আরো বেশি ভারী হয়ে উঠল। তার বাচ্চাগুলো নিজেকে শক্ত রাখার জন্য কত পরিশ্রম করছে। বাবা হারানোর এই ধকল শেষ হতে না হতেই আরো এক সমস্যা হাজির হলো। প্রণর বাবার ব্যবসা সব প্রণর একমাত্র চাচা নিজের হাতে তুলে নিলেন। মোসাদ্দেফা এ বিষয়ে রাজি না। সে নিজে ব্যবসা দেখাশোনা করবে জানালেও প্রণর চাচার সাথে পারল না। মোসাদ্দেফা ঘরোয়া মেয়ে মানুষ, এ সময়ে কেমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বুঝে উঠতে পারল না। না পেরে সাহায্য চাইল বড় ভাইয়ের কাছে। কথায় আছে, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। যে বড় ভাই তাকে মাথায় করে রাখত, সে সাহায্যের নামে যা করল তা ছিল মোসাদ্দেফার জন্য অবিশ্বাস্য। ব্যবসা ফিরিয়ে দেওয়ার বদলে সে চুক্তি করল মাসিক চলার খরচের। লাখ টাকার ব্যবসার বদলে মোসাদ্দেফা পেল মাসিক 20,000 টাকা। এত বড় প্রতারণার শিকার হয়েও মোসাদ্দেফা চুপ করে রইল। তার স্বামীর হত্যাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে সে আর বেশি শত্রুর সম্মুখীন হতে পারবে না। বাচ্চাগুলোকে বাঁচাতে হবে তো। মোসাদ্দেফা মেনে নিল, কিন্তু আবদার করলো তার স্বামীর হত্যাকারীকে খোঁজার জন্য। তার আবদার মেনে নিলেও আর কোনো খোঁজ মেলেনি। মোসাদ্দেফা নীরবে মেনে নিয়েছে। এই একটা জিনিসই সে পারে, কেবল তা হলো মেনে নেওয়া। এছাড়া আর কিছু করার নেই তার। রূপা চামচ মুখে জন্মালেও প্রণদের জীবন আর আগের মতো রইল না। হিসেব করে খরচ করা, 1 মাসের বাজার পরের মাসের জন্য সাশ্রয় করা, না জানি কবে 20,000 টাকা আসাও বন্ধ হয়ে যায়। এই আশঙ্কায় মোসাদ্দেফা নিজেও গার্মেন্টসে কাজ নেয়, তবে তার ছেলে মেয়েদের আড়ালে। তার এই কাজের কথা ছেলেমেয়েরা জানতো না, তবে সে অবাক হতো তার বাচ্চাদের অগ্রগতি দেখে। তাদের সামনে একবেলা খাবার না দিলেও তারা তাদের ক্ষুধার কথা জানিয়ে অভিযোগ করতো না। সে বেশি অবাক হতো প্রণকে দেখে। যে ছেলে ক্ষুধা সহ্য করতে পারতো না, সে কেবল দুপুরে একবেলা ভাত খেত। রাতে তার ভাগের ভাত ভাই বোনদের ভাগ করে দিত, যাতে ওদের পেট ভরা থাকে। সকালে তো কেবল 1 টুকরো করে রুটি হবে সবার ভাগে। অভাবের এই সংসার নিয়ে কারো আপত্তি ছিল না, বরং সবাই নিজেদের গড়তে মরিয়া হয়ে পড়েছিল। একবেলা খেলে পরের বেলার কথা যেন ভাবতে না হয়, সেই সুদিনের অপেক্ষায় ছিল তারা। প্রণব কলেজে ওঠার পর থেকেই টিউশনের মাধ্যমে নিজের খরচ বহন করত। পরবর্তীতে ডাবিতে চান্স পাওয়ার পর ভাই বোনদের খরচটাও সে চালাতে শুরু করলো। পরিস্থিতি তখন থেকেই আস্তে আস্তে করে আবারও পূর্বের ন্যায় ফিরতে শুরু করলো। প্রণদের জন্য বরাদ্দ টাকাটুকু প্রণব নিতে অস্বীকার করলো। তার মতে তার বাবার ব্যবসা সে ফিরিয়ে আনবে। এতদিন তার ক্ষমতা ছিল না, তাই সে সব মেনে নিয়েছে। কিন্তু আর কত। প্রণব 2 বছরের মাথায় নিজেদের ব্যবসা আইনের মাধ্যমে নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর থেকে সবটাই স্বাভাবিক। কিন্তু প্রণর বিয়ের সপ্তাহখানিক পূর্বে প্রণব জানতে পারে মোসাদ্দেফা খাতুন প্রণর বাবার রেখে যাওয়া ওই বাড়িটা প্রণব চাচাদের নামে লিখে দিয়েছেন। বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু এভাবে অপাত্রে দানের জন্য মূলত তারা তাদের মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে।
রাস্তার কুকুরকে দিলেও তাদের আপত্তি ছিল না, কিন্তু সরল মোসাদ্দেফা বলেছেন, ঠকাক আর যাই করুক, তাদের দেয়া এই অল্প টাকার জোরেই তো বেঁচেছিলাম।